আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত আছো কাইন্ডলি জানাও ভাইয়ার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর আমাদের ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, ঠিকঠাক আছে। আমাদের সাথে অনেকে জয়েন করছে ইতিমধ্যে, শামীম আক্তার, আরিফুল ইসলাম, শামিরা আহমেদ। ওকে, তোমরা যারা যারা যুক্ত আছো একটু কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা একটু অপেক্ষা করি, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, দ্রুত যুক্ত হয়ে যাও এবং এই ক্লাসটা কাইন্ডলি একটু তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আর অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা, যেহেতু আমাদের এখানে সবগুলো ক্লাস ফ্রিতে করতে পারতেছো। ইনশাল্লাহ তোমাদের এই পুরো ম্যাথের আমরা যে ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপর হচ্ছে তোমার জীববিজ্ঞান, এরপর হচ্ছে মাসুসারি কেমিস্ট্রি, সবগুলো বিষয়ে তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ। ঠিক আছে, এই জন্য অবশ্যই তোমরা ভাইদেরকে সহযোগিতা করবা। কাইন্ডলি ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, অনেকে জয়েন হয়ে গেছে আমাদের সাথে। জয়েন হয়েছে উমার ওয়াজিদ মুকিব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মুকিব, কেমন আছো তুমি? আচ্ছা, আমাদের সাথে স্বাধীন যুক্ত হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ঠিক আছে, ওকে, যারা যারা যুক্ত হয়েছো একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আমরা একটু অপেক্ষা করি, দেন হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, এর মধ্যে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। ঠিক আছে, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে আরও জয়েন হয়ে গেছে নাসরিন আক্তার লিমা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। একটু অপেক্ষা করবো, কয়টা বাজে? ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ঠিক আছে, ওকে, আমাদের সাথে রেজবি জয়েন হয়ে গেছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ রেজবি ভালো আছি। আমাদের সাথে আরও যুক্ত হয়েছে চৌধুরী তুরান। ওকে, ঠিক আছে। ওকে, চলো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আমরা তোমাদেরকে আজকে হচ্ছে কিছু অ্যাডমিশনের অঙ্ক করাবো ভাইয়া। আর যেমন একাডেমিকে সাধারণত তোমার আমরা গত ক্লাসগুলোতে যেগুলো দেখছিলাম, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো, দুইটা ম্যাট্রিক্সের আমাদেরকে গুণফল নির্ণয় করতে বলা হতো, তাই না? এগুলো হচ্ছে একাডেমিকে আসে আর কি পরীক্ষায়। বাট অ্যাডমিশন একটু ব্যতিক্রম হয়। অ্যাডমিশনে হচ্ছে কীরকম, ধরো আমরা একাডেমিকে যেগুলো করি, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাদের গুণফল বের করতে বলা হয়। আর অ্যাডমিশন হচ্ছে তোমাকে গুণফলটা দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, অপর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। সো এই ধরনের ম্যাথগুলো কিন্তু অ্যাডমিশনে প্রচুর আসে। সো আজকে আমরা এই দুই ধরনের ম্যাথগুলো সমাধান করব। এরপর হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অধ্যায়টার পর আমাদের যে নির্ণায়ক পার্টটা আছে, সেই নির্ণায়ক পার্টটা আমরা শুরু করব। ওকে, সো দেখো ভাইয়া, আমরা দেখো এই যে এখানে হচ্ছে এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21বার সেশন ভর্তি পরীক্ষা আসছিল। সো এটা পার্থক্য হচ্ছে কি, তোমরা অ্যাডমিশন একাডেমিকে যে লেভেলের ম্যাথগুলো করো, সেখানে তোমাকে ধরো এ ম্যাট্রিক্স দেওয়া থাকতো, একটা মনে করো এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স দেওয়া থাকতো, বলতো এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করো। এগুলো কিন্তু ব্যতিক্রম। দেখো এখানে হচ্ছে তোমাকে দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অপর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তো কীভাবে করবা চলো আমরা সমাধান করি। সো এই টাইপের ম্যাথগুলো যদি তোমাকে নির্ণয় করতে বলে, তোমার প্রথম কাজ হচ্ছে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে দিল না, সেই ম্যাট্রিক্সের মাত্রাটা একটু নির্ণয় করবো, মানে মাত্রা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, তো আসলে আমাদের বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, আমরা দেখবো বি ম্যাট্রিক্সের মাত্রাটা আসলে কত। ওকে, তো আসো ভাইয়া, আমি যদি তোমাকে বলি আমাকে দেখো বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, তুমি এখন দেখো তো এ ম্যাট্রিক্সের মাত্রা কত। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? মাত্রা আমরা বলতে পারবো এ ম্যাট্রিক্সের মাত্রা। তুমি দেখো এখান থেকে একটা সারি আছে, দেখো একটা সারি তিনটা কলাম। সো এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত? 1/3, তাই না?
এই যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/3, কারণ একটা সারি 3টা কলাম। আচ্ছা, বি এ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, তাই না? বি এ ম্যাট্রিক্স। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, তোমাকে দেখো বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? 3/3। ওকে, বি ম্যাট্রিক্সের মাত্রা অর্থাৎ বি এ, এটা প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি আর দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ। এই দুটো ম্যাট্রিক্সের গুণফল তোমাকে দেওয়া আছে এবং তার মাত্রা হচ্ছে 3/3। সো তোমাকে কোন ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে? বি ম্যাট্রিক্স। তো এরকম তোমাকে যখন ম্যাথগুলো দিবে, যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলবে, তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া তুমি ওই ম্যাট্রিক্সের মাত্রাটা একটু জেনে নিবা। কিভাবে মাত্রা নির্ণয় করবো সেটা চলো দেখাই। আচ্ছা, তো আমাদেরকে দেখো বি এ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, তার মানে এখানে হচ্ছে আমাদের বিটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। ভাইয়া বলো তো এ ম্যাট্রিক্সের মাত্রা আমরা জানো কত? 1/3। তোমরা মনে হয় জানো যে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের শর্ত কি? দুইটা ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়, তাহলে গুণ করা যায়, তাই না? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়। ভাইয়া বলো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? 1। তাহলে ডেফিনেটলি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত হইতে হবে? 1 হইতে হবে, তাই না? তাহলে দেখো এই পাশাপাশি এই দুইটা মিলছে কিনা দেখো তো ভাইয়া, পাশাপাশি এই দুইটা মিলছে অবশ্যই, তাই না? এবার আসো, এই যে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রাটা কি কোত্থেকে আসে? দুইটা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে। তার মানে দেখো তো এই যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা, গুণফলের মাত্রা দেখো 3/3। তার মানে এই 3টা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি আর পরের 3টা নির্দেশ করে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ভাইয়া দেখো তো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 3, তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি ডেফিনেটলি কত হবে? 3 হবে। কিভাবে বুঝলাম? গুণফলের মাত্রা থেকে। তার মানে তুমি দেখো ভাইয়া তুমি বি ম্যাট্রিক্সের মাত্রাটা কিন্তু পেয়ে গেছো, এই যে তুমি বি ম্যাট্রিক্সের মাত্রাটা পেয়ে গেছো। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 3/1। বুঝতে পারছো? তো আমরা শুরুতে লিখি, এখানে লিখবা এটা। তাহলে মাত্রাটা কিভাবে বের করবো আশা করি বুঝতে পারছো, শর্ত দিয়ে, ঠিক আছে? তাহলে লিখবা বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/1। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা 3/1। এবার আসো আমরা বি ম্যাট্রিক্সটা ধরে নিব। এখন আমরা কিন্তু ধরতে পারবো কিরকম? বি ম্যাট্রিক্সে বা টোটাল ভুক্তি কয়টা থাকবে? মাত্র 3টা। কিভাবে বুঝলাম? দেখো 3টা সারি একটা কলাম, তাহলে ভুক্তি কিভাবে গুণ করতে হয়? এই দুটো গুণ করে, তাই না? সো 3 আর 1 গুণ করলে কত হয়? 3। তার মানে বি ম্যাট্রিক্সের সারি হবে 3টা আর কলাম হবে একটা। তাহলে আমরা মনে করি বি ইকুয়াল, বি ম্যাট্রিক্সটা আমরা ধরে নিচ্ছি। ওকে, তো আমরা একটু এখানে লিখি বি ম্যাট্রিক্সটা আমরা ধরে নিচ্ছি। ভাইয়া বুঝো বি ম্যাট্রিক্সটা তাহলে কীভাবে ধরবো? আমরা বি ম্যাট্রিক্সের ভাইয়া কয়টা সারি? 3টা সারি। কয়টা কলাম? একটা। তাহলে বি ম্যাট্রিক্সের ভুক্তি হবে 3টা, তাহলে এ বি সি। এই যে বি ম্যাট্রিক্সটা আমরা ধরে নিচ্ছি, এই যে দেখো 3টা সারি 1 2 3, 3টা সারি একটা কলাম। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/1। ওকে, এবার আসো, তাহলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে তোমাকে এর মান জানা লাগবে, বির মান জানা লাগবে, সির মান জানা লাগবে। কীভাবে করবে এখন দেখো ভাইয়া, এখন আমাকে দেখো বি এ ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে না? তাহলে আমি বি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের মধ্যে গুণ করব। আচ্ছা, সো আমরা বি ম্যাট্রিক্স যেটা ধরে নিচ্ছি এখানে বসে দিচ্ছি। বি ম্যাট্রিক্স কত? এ বি সি। ওকে, ইনটু এ ম্যাট্রিক্স। আচ্ছা, এ ম্যাট্রিক্সটা দেখো তবে কত আছে? এই যে দেখো 1 2 3। ওকে, এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু গুণ করা যাবে। কেন গুণ করা যাবে? কারণ প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান, সো গুণ করা যাবে। তো আসো গুণটা করি আমরা, বি এ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, গুণ কীভাবে করতে হয়? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে আসো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করবো। তাহলে এর সাথে 1 গুণ করলে কত? এর সাথে তারপর দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটা কলামকে গুণ করতে হবে। তাহলে এর সাথে 1কে গুণ করলে, এর সাথে 2কে গুণ করলে 2a। তাহলে দ্বিতীয় কলামে লিখবো। ওকে, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করো, তাহলে এটা হবে 3a। বুঝা গেছে? তাহলে দেখো প্রথম সারি কাজ শেষ। তাহলে এরপর আমরা দ্বিতীয় সারিতে যাবো। এই যে দেখো বি দ্বারা গুণ করবো। তাহলে বি দিয়ে গুণ করো, বি দিয়ে প্রত্যেকটা কলামকে। তাহলে বির সাথে 2 গুণ করলে 2b, তারপর 3 গুণ করলে 3b। এরপর ভাই আমরা তৃতীয় সারি দিয়ে গুণ করবো, এই যে সি দিয়ে। ঠিক আছে? তাহলে দেখো সি দিয়ে 2কে গুণ করলে 2c, সি দিয়ে 3কে গুণ করলে 3c। এই যে দেখো আমরা এই যে বি এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারছি। ওকে, এবার আসো এই যে বি এ ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করছি, এবার পুরো বি এ ম্যাট্রিক্সের গুণফলটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয়কৃত বি এ ম্যাট্রিক্স। আর এই যে প্রশ্ন একটা বি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এটাও বি এ ম্যাট্রিক্স, এটাও বি এ ম্যাট্রিক্স। তাহলে দুইটাকে পরস্পর কি লেখা যাবে? সমান লেখা যাবে। আমরা লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে, যেটাই লিখো প্রশ্ন মতে, এই যে এটাও বি এ ম্যাট্রিক্স। তাহলে বি এ ম্যাট্রিক্সটা আমরা এখানে কপি করি, ইকুয়াল, এই যে এটা বি এ ম্যাট্রিক্স ইকুয়াল। এবার এখানে একটা বি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা আমরা একটু এখানে লিখে ফেলি। এই যে এখানে লিখে যাক, সেটা হচ্ছে কত ভাইয়া? 2 4 6, তারপর 3 6 9, তারপর 1 2 3।
এই যে, ঠিক আছে। এবার ভাইয়া তোমাদেরকে বলছিলাম না দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান কখন হতে পারে, যদি তাদের মাত্রা সমান হয় এবং অনুরূপ উৎসগুলো সমান হয়। দেখো তাদের মাত্রা সমান, এটাও 3/3, এটাও 3/3। সো যেহেতু দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, তাহলে আমি অনুরূপ ভুক্তিগুলো সমান লিখতে পারবো। তাহলে আমি কি লিখবো, শর্ত মতে যেহেতু দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, সো তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। সো দেখো তো ভাইয়া, এই যে এ এর এটার অনুরূপ ভুক্তি কত, 2। তাহলে এখান থেকে কি বলা যায় না ভাইয়া, এ = 2। ওকে, তাহলে ভাইয়া একইভাবে বলো এই যে বি এর অনুরূপ ভুক্তি কোনটা, 3, সি এর অনুরূপ ভুক্তি কোনটা, 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর মান 2, বির মান 3, সির মান কত, 1। সো তুমি দেখো অজানা রাশিগুলো মান বের করছো, এর মান, বির মান, সির মান। সো তোমাকে কোন ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হচ্ছে, বি ম্যাট্রিক্স। সুতরাং বি ম্যাট্রিক্সটা কি হবে দেখো তো ভাইয়া, সুতরাং বি ম্যাট্রিক্সটা হবে, দেখো বি ম্যাট্রিক্সের উপাদানগুলো কি ছিল, এ বি সি। এ বি সির মান জানা আছে, এর মান 2, বির মান 3, সির মান 1। এটাই আমাদের বি ম্যাট্রিক্স, এটাই আনসার। দেখো কত সহজ, বুঝতে পারছি। তাহলে ভাইয়া দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে আমরা সহজে গুণ করতে পারি, কিন্তু উল্টাটা যদি দেয়, গুণফল দিয়ে দেয়, তারপর যে কোনো একটা ম্যাট্রিক্স দেয়, অপর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলে, তাহলে আমি কিভাবে করব? প্রথম কাজ, আমরা যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলবে তার মাত্রাটা বের করব। মাত্রা জানলে আমি সেই ম্যাট্রিক্সের কয়টা উপাদান আছে সেটা বের করতে পারবো, কয়টা সারি কয়টা কলাম থাকবে সেটা বের করতে পারবো। তারপর সেই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিব। তারপর আমাদেরকে যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, আমরা সেই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করব। গুণ করে আমরা একটা ম্যাট্রিক্স পাবো। এবার ওইখানে ওরা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে প্রশ্নে, এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর কি লিখবো, সমান। এবার সমান ধরে অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান লিখে আমরা অজানা রাশির মানগুলো বের করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছো কত সহজ আসে? দেখো এইগুলো বোঝা গেছে কিনা বলো। আচ্ছা, এখানে কে বলছে ভাইয়া একটু দেরিতে দেখতেছি তাই আরেকবার প্লিজ। আচ্ছা, এটাকে ইসমাইল একটু ভাইয়া এটা একটু তুলে নাও আপাতত, এরপর আমরা আরও একটা এক্সাম্পল দিব, সেটা তুমি বারো করলে বুঝতে পারবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করাবো এই টাইপের। এটা যারা যারা ক্লাস করছো কাইন্ডলি একটু বুঝতে পারছো কিনা বলো। এগুলো ভাইয়া অ্যাডমিশন অনেক আসে, বুঝতে পারছো? আমি আরও একটা দেখাবো। ওকে, আমাদের জুবাইর আজম বলে ফেলছে 2, 3, 1, ভেরি গুড। ওকে, আচ্ছা এটুকু বোঝা গেছে? একটু জানাই ফেলো তো ভাইয়াকে। ওকে, স্বাধীন বলছে বুঝছি স্যার। আচ্ছা, বাকিরা সবাই একটু রেসপন্স করো, ঠিক আছে? আচ্ছা, শামীম আক্তার বলছে বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। তোমরা একটু কাইন্ডলি এটা স্ক্রিনশট তুলে ফেলো, অথবা পরবর্তীতে এটা পিডিএফ আকারে পেয়ে গেলে তখন নোট করতে পারবা, ঠিক আছে? ওকে, চলো এবার আরেকটা ম্যাথ দেখি। হ্যাঁ, আচ্ছা, চৌধুরী তুরান বলছে বুঝতে পারছি। ওকে, ভেরি গুড, ঠিক আছে, চলো আমরা, আচ্ছা যারা যারা দেরিতে জয়েন করছো তোমরা এবার এই অঙ্কটা একটু খেয়াল করবা। ওকে, এই অঙ্কটা দেখো ভাইয়া, এটা খেয়াল করো, এটা একটু সবাই একটু লিখে ফেলো তো। এটা দেখো বুয়েটে 17, 18তে আসছে এবং MIST-তে আসছে 22-23-এ, ঠিক আছে? চলো এটাও দেখো একই রকম, এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, তাহলে আমাদেরকে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, তো একটু খেয়াল করো ভাইয়া, আমরা একটা কাজ করি, ওকে ভালো করে বুঝো। আমরা একটা কাজ করি, এই ম্যাট্রিক্সটাকে আমরা পি ধরে নিই, কেমন? তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিচ্ছি পি, অর্থাৎ এখানে ধরে নিবা যে মনে করি এটা হচ্ছে পি ম্যাট্রিক্স। ওকে, এটা ধরে নিচ্ছি পি ম্যাট্রিক্স। যা দেখো ভালো করে খেয়াল করো, যারা যারা ক্লাস আছে একটু খেয়াল করবা। এটা পি ম্যাট্রিক্স কত, 4, 1, 4, 1, 3, এটা পি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এটার মাত্রা তো আশা করি বুঝতে পারছো। দেখো এটার মাত্রা কত, 3টা সারি 1টা কলাম, তাহলে এটা মাত্রা হবে 3/1, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা আমরা কীভাবে বের করবো? আচ্ছা তুমি একটু দেখো তো, এই যে এটা হচ্ছে তোমাকে দেখো তো পি এ, এই যে দেখো পি ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে প্রথম ম্যাট্রিক্স, এইটাকে আমরা পি ধরে নিয়েছি, আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, দেখো তো এটা গুণফল না, এটার মাত্রা কত বলো তো? এটার মাত্রা হচ্ছে 3/3, দেখো 3টা সারি 3টা কলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করা। এই যে দেখো ভাইয়া, আমাদেরকে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। তো ভাইয়া বলছিলাম না, যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলবে তোমার প্রথম কাজ হচ্ছে ওই ম্যাট্রিক্সের মাত্রাটা একটু বের করবা। কীভাবে চলো দেখাই দিচ্ছি। দেখো মাত্রা কীভাবে বের করবা, পি এ ম্যাট্রিক্স, তাই না? ভাই আমাকে বলো আমি কোন ম্যাট্রিক্সের মাত্রা জানি? পি ম্যাট্রিক্সের মাত্রা। দেখো পি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যেটাকে আমরা পি ম্যাট্রিক্স ধরছি, তার মাত্রা কত, 3/1। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? তাহলে দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা তুমি নিজে বুঝতে পারো কীরকম। আচ্ছা, শর্তটা দেখো, এগুলো শর্ত। প্রথম ম্যাট্রিক্সের
কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যেহেতু 1, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে কত? 1। তারপর গুণফলের মাত্রার দিকে তাকাও। গুণফলের মাত্রার মধ্যে সারিটা আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে, সরি এখানে গুণফলের যে মাত্রাটা মানে সারির সংখ্যা সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা নির্দেশ করে, আর গুণফলের যে শেষে যেটা দেখতেছো কলাম সংখ্যা সেটা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা নির্দেশ করে। তাহলে ভাইয়া বলো তো এখানে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 3। দেখো গুণফলে 3 আসছে, আর শেষের এই 3টা নির্দেশ করে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত হবে? 3 হবে। এই দেখো 3। দেখো এই যে এই দুটা পাশাপাশি মিলছে, গুণ করা যাবে, আর গুণফলের মাত্রা হবে এইখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে, অর্থাৎ গুণফলের মাত্রা হবে 3/3। দেখো 3/3 আছে কিনা, বুঝতে পারছো? তাহলে আমরা লিখবো এ ম্যাট্রিক্সের মাত্রা, এ ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে দেখো আমরা এ ম্যাট্রিক্সের মাত্রাটা খুব সহজে বের করছি। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/3। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা ক্লিয়ার। তাহলে প্রথম কাজ ডান, মাত্রা নির্ণয় করা। ওকে, সো মাত্রা নির্ণয় করার পর এবার তুমি ম্যাট্রিক্সটা লিখে ফেলতে পারবা। সো মনে করি এ ম্যাট্রিক্স। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা একটু ধরে নিচ্ছি। দেখো খেয়াল করো, বলো 1/3 তার মানে কয়টা সারি থাকবে বলো? একটা সারি থাকবে। কয়টা কলাম? 3টে কলাম। তার মানে দেখো আমি এইভাবে একটু লিখি, তাহলে একটা সারি 3টা কলাম। তাহলে একটা এ ধরো, একটা বি, একটা সি। তুমি চাইলে XYZ লিখতে পারো। এই যে এ ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এবার দেখো এখন আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করব। কি কি? পি এবং এ ম্যাট্রিক্স। আমাদের যেহেতু পি এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেখো পি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে পি এবং এ ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতেছি। ওকে, তো আসো পি ম্যাট্রিক্সটা একটু এখান থেকে দেখা যাক। 4 1 3, তারপর ইন্টু এ ম্যাট্রিক্স। এই যে এ ম্যাট্রিক্সটা আমরা এখান থেকে লিখি কত? এ ভি সি। আর এই দুটা গুণ করা যায়, পি এ ম্যাট্রিক্স। সো দেখো গুণ ইজিলি করতে পারবো। এই যে সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করবা। এই যে প্রতিটা কলামকে, এই যে প্রতিটা কলামকে গুণ করবা। ওকে, আচ্ছা তাহলে 4A, তারপর হবে তোমার 4B, তারপর হবে 4C, তারপর দ্বিতীয় সারি দিয়ে গুণ করবা। দ্বিতীয় সারি তাহলে কত হবে বলো? A, তারপর V, তারপর C, এরপর তৃতীয় সারি দিয়ে গুণ করো। তৃতীয় সারি 3 দিয়ে যদি গুণ করো তাহলে 3A 3B 3C। এই যে ক্লিয়ার, পি এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এবার আসো প্রশ্ন মধ্যে কি লিখবো বলো? এই যে তাহলে এই যে পি এ ম্যাট্রিক্সটা আমরা একটা নির্ণয় করছি। এই যে এখানে এবার দেখো এই পি এ ম্যাট্রিক্স ওরা একটা দিছে না, এটা একটু গুণ লিখি। ওরা পি এ ম্যাট্রিক্সটা কত বলছে বলো? -4 8 4, -4 8 4, তারপর -1 2 1, এরপর -3 6, তারপর 3। ঠিক আছে কিনা দেখি। -4 8 4, -1 2 1, -3 6 3। ওকে, তারপর দেখো এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর যেহেতু সমান, তাই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হলে অনুরূপ ভুক্তিগুলো সমান লেখা যায়, তাই না? তো আসো এখান থেকে দেখো অনুরূপ ভুক্তি বলো ভাইয়া আমাদের এ বি সি এর মান দরকার। সেখান থেকে দেখো এ বলো এর অনুরূপ ভুক্তি কত? -1, তাহলে এর মান -1। বি এর অনুরূপ ভুক্তি কত? 2, তার মানে বি এর মান 2। সি এর অনুরূপ ভুক্তি কত? 1। তাহলে এখান থেকে বলা যায় শর্ত মতে এর মান -1, বির মান 2, আর সির মান কত? 1। তুমি বাকি ভুক্তিগুলো নিয়েও চেক করে দেখো, সেম মান পাবা। সো তুমি দেখো এ ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো তুমি ধরে নিছো সেই ভুক্তিগুলোর মান পেয়ে গেছো। সো নির্ণয়ে এ ম্যাট্রিক্সটা আমাদের নির্ণয় করা শেষ। কত হয়েছে বলো? এর মান -1, বির মান 2, সির মান 1। এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এটাই আনসার। ওকে, অনেকে অলরেডি করে ফেলছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা তো বলো এই টাইপের ম্যাথ কি পারা যাবে? তাহলে এই ধরনের ম্যাথ আসলে সলভ করতে পারবা কিনা ভাই একটু বলো। এগুলো ভাইয়া সাধারণত অ্যাডমিশনে আসে, বুঝতে পারছো? অ্যাডমিশনে আসে, লিখিত পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষায় দেয়। তো আশা করি সলভ করতে পারবা। তাহলে এই ম্যাথগুলো করার তুমি যে কৌশলটা অবলম্বন করবা সেটা যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলবে তুমি তার মাত্রাটা ধরে নিবা, মানে মাত্রাটা বের করবা। সো মাত্রাটা জানলে তুমি তার ওই ম্যাট্রিক্সটাকে গঠন করতে পারবা। তারপর দুইটা ম্যাট্রিক্সের গুণফল করবা, সেই গুণফল আর প্রশ্নে যে গুণফলটা দেওয়া আছে সেটা দুইটা পরস্পর সমান লিখে ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, ওকে তাহলে চলো আমরা আজকে আমাদের পড়ার মেইন টপিকে চলে যাই। আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণায়ক পার্ট।
ওকে, সো ভাইয়া তোমাকে বলি নির্ণায়ক পার্টেও আমরা ম্যাট্রিক্সের কিন্তু কিছু টপিক সম্পর্কে পড়বো। যেমন তুমি নির্ণায়ক, এই যে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখি বা ইনভার্স ম্যাট্রিক্স যেটাকে বলে, সো এই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে নির্ণায়ক এই পার্টটাতে, ঠিক আছে। অর্থাৎ তুমি বলতে পারো নির্ণায়ক পার্টও কিন্তু ম্যাট্রিক্সের কিছু অঙ্ক আছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো বুঝতে হলে আমাদেরকে নির্ণায়কের কনসেপ্ট সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো চলো এবার আমরা শুরু করি। আচ্ছা, এই যে ঠিক আছে নির্ণায়ক। তো প্রথম একটা কথা শুনো মনোযোগ দিয়ে, তোমাকে আমি একটা জিনিস এখানে লিখে রাখি, সেটা হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্স লিখি, ঠিক আছে। 2 3 -5 6 4 0 লিখলাম, ওকে। আচ্ছা, আমরা এই ম্যাট্রিক্সগুলো একটু মাত্রাটা দেখো, আমরা নির্ণায়কটাকে একটু তোমাকে ব্যাখ্যা করতেছি। আগে ম্যাট্রিক্সগুলো দেখো, এটা ম্যাট্রিক্স মাত্রা কত 2/2, দুইটা সারি দুইটা কলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার তিনটা সারি তিনটা কলাম, তাই না? আর এখানে দেখো দুইটা সারি তিনটা কলাম, এটা মাত্র কত হবে 2/3। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে আমরা এটুকু জানি যে ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান হয় না। এটা মনোযোগ দিয়ে, এটা গত ক্লাসে তোমাকে মানে একদম প্রথম ক্লাসে পড়াইছিলাম যে ম্যাট্রিক্সের কোনো মান নির্ণয় করা যায় না। আমরা মূলত যে মানগুলো নির্ণয় করি সেগুলো হচ্ছে মূলত নির্ণায়কের। আমরা ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান নির্ণয় করতে পারি না, বুঝতে পারছো? আমরা মূলত যে মানগুলো নির্ণয় করি সেগুলো হচ্ছে নির্ণায়কের। এখন আমি সকল ম্যাট্রিক্সের কিন্তু নির্ণায়ক গঠন করতে পারবো না, সকল ম্যাট্রিক্সের নির্ণায়ক গঠন করা যায় না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হয়। তাহলে নোট আকার সুন্দর করে লিখে রাখো, এখানে নোট আকার লিখে রাখো, নোট আকার লিখে রাখো, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন থেকে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেই ম্যাট্রিক্স থেকে আমি নির্ণায়ক গঠন করতে যদি বলে, তাহলে আমি সকল ম্যাট্রিক্সের কিন্তু নির্ণায়ক গঠন করতে পারবো না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক গঠন করা যায় বা নির্ণায়ক হয়। আচ্ছা, তো দেখো ভাইয়া একটু তোমাকে যদি বলি এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স না? ডেফিনেটলি একটা বর্গ ম্যাট্রিক্স। কীভাবে বুঝলাম ভাইয়া? সারির সংখ্যা কলাম সংখ্যা সমান থাকলে সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। সেটা দুইটা সারি দুইটা কলাম, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, সেটা নির্ণায়ক গঠন করা যাবে। দেখো ম্যাট্রিক্সটা কীভাবে প্রকাশ করা হয়, আর ম্যাট্রিক্সের নির্ণায়কটাকে তুমি কীভাবে প্রকাশ করবা? এর দুই পাশে দুইটা উলম্ব রেখা টানবা। তারপর দেখো এটাকে আমি এই ভুক্তিগুলোকে আমি আবদ্ধ করছি হচ্ছে তৃতীয় বন্ধন দিয়ে, আর নির্ণায়কের ক্ষেত্রে তোমাকে জাস্ট উলম্ব দুইটা রেখা টানতে হয়, উলম্ব দুইটা রেখা দ্বারা আবদ্ধ করতে হয়। যে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5, ওকে। এই যে তাহলে এটাকে আমি আর ম্যাট্রিক্স বলবো না, এটাকে বলবো নির্ণায়ক। যে বর্গ ম্যাট্রিক্স যা দেখতেছো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক, তাহলে এটাকে কি বলবো? বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এবার যদি বলি এই যে বি বর্গ ম্যাট্রিক্স যেটা আছে তার নির্ণায়কটা গঠন করতে পারবো, কীভাবে করবো? জাস্ট বি দেখে দুই পাশে দুইটা উলম্ব রেখা টানবো, তারপর এখানে তৃতীয় বন্ধন দ্বারা আবদ্ধ করছে, এখানে জাস্ট দুইটা উলম্ব রেখা টেনে, ওকে। তাহলে 6 - 2 1, তারপর 0 3 - 5, তারপর 6 7 9। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণায়ক। তাহলে এটাকে বলবো বি ম্যাট্রিক্স, আর এটাকে বলবো বি ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে এই যে বি এটা বর্গ ম্যাট্রিক্স, এই জন্য এটা নির্ণায়ক গঠন করছি, এটাও বর্গ ম্যাট্রিক্স, এই জন্য এটা নির্ণায়ক গঠন করছি। বাট ভাইয়া বলো সি ম্যাট্রিক্সের তোমাকে যদি বলে নির্ণায়ক গঠন করো, গঠন করতে পারবা না? কেন পারবা না? কারণ ভাই এটা বর্গ ম্যাট্রিক্স না। কেন না? সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হয় নাই, সো এটা যেহেতু বর্গ ম্যাট্রিক্স না, সো এটা নির্ণায়ক গঠন করা সম্ভব না। সো আমি লিখে দিচ্ছি এটার নির্ণায়ক গঠন সম্ভব নয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে ম্যাট্রিক্স আর নির্ণায়ক ক্লিয়ার। তাহলে পার্থক্যটা আমি একটু তোমাদেরকে একটা স্লাইড আকারে বোঝাবো, তো খেয়াল করো। ম্যাট্রিক্স সকল ম্যাট্রিক্সের নির্ণায়ক গঠন হয় না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক গঠন হয়। তাহলে কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটা নির্ণায়কটা কীভাবে গঠন করবা? ওই ম্যাট্রিক্সটাকে আমরা আবদ্ধ করেছি তৃতীয় বন্ধনী দ্বারা, ওই তৃতীয় বন্ধনী তুলে আমি দুই পাশে যদি দুইটা উলম্ব রেখা টানি, তখন সেটাকে আর ম্যাট্রিক্স হয় না, তখন সেটা হয়ে যায় নির্ণায়ক। আশা করি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তো চলো এরপর হচ্ছে আমরা এবার দেখো, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্ণায়কের মান বের করব। তো দেখো আমরা এই জিনিসটাকে একটু, আচ্ছা আমরা এখান থেকে এবার আসলে আমরা নির্ণায়কের মান বের করব, ওকে। ধরো তোমাকে যদি বলি
একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা নির্ণায়ক। আমি একটু নির্ণায়কটা লিখি, ধরো এটা হচ্ছে নির্ণায়ক 3 2 6, এটা 5, এই নির্ণায়ক, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা নির্ণায়ক, এটা হচ্ছে দুই মাত্রার নির্ণায়ক, মানে দুইটা সারি দুইটা কলাম। ওকে, আরেকটা নির্ণায়ক তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে 3 মাত্রা, থাকবে 3টা সারি 3টা কলাম। তাহলে ধরো 3 -2 1 5 0 2 7 6 -1। ওকে, এখন এই যে এগুলোকে আমরা নির্ণায়ক বলবো। এখন যদি বলি নির্ণায়কের মান নির্ণয় করো, ভাইয়া দেখো আমরা নির্ণায়কের মান দুই ধরনের নির্ণায়ক পাবা। একটা হচ্ছে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক, আর একটা হচ্ছে 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক। আমরা প্রথমে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় সেটা শিখবো। পরবর্তীতে আমরা 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কীভাবে বের করবো সেটা শিখবো। আপাতত দুইটা দিয়ে দেখাচ্ছি। এটা শিখতে হলে আমাদেরকে কিছু টপিক সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। সো আমরা এটা দিয়ে দেখাই। তো মনে করো আমাকে একটা 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বললো এটার নির্ণায়কের মান বের করো। সো কীভাবে করবো দেখো, নির্ণায়কের মান এটাকে দুই পাশে দুইটা এরকম উলম্ব রেখা দিয়ে লিখবো। সো নির্ণায়কের মান বের করার টেকনিকটা দেখো, সেটা হচ্ছে প্রধান কর্ণ, এই দুইটা প্রধান কর্ণ গুণ করবা। সো প্রধান কর্ণ গুণ করো ভাইয়া, প্রধান কর্ণ গুণ করো, 3 5 কত 15, এই যে প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণকর্ণ গুণ, এই যে এরপর হচ্ছে গৌণকর্ণ গুণ করবা, এই দুইটা গুণ করবা। ওকে, সো গুণ করো, দেখো -6 × 12, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত দাঁড়ায় 3। তাহলে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স দিলে তার নির্ণায়কের মান কিভাবে বের করবা, প্রধান কর্ণ গুণ করবা, তারপর একটা মাইনাস আসবে সূত্রে, তারপর গৌণকর্ণ। আচ্ছা ধরো ভাইয়া কোনো কারণে যদি এখানে মাইনাস থাকতো, ধরো এটা যদি মাইনাস থাকতো তখন এখানে 6 আর 2 গুণ করলে কত -12, সূত্র একটা মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাস মিলে তখন প্লাস হয়ে যেত। ক্লিয়ার? তাহলে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স দিলে আমি নির্ণায়কের মান ইজিলি বের করতে পারবো। প্রধান কর্ণ গুণ করবো, তারপর মাইনাস দিব একটা, তারপর গৌণকর্ণ গুণ করবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন ভাইয়া দেখো, ধরো আমি আরেকটা দেখাই তোমাদেরকে। ধরো আমাদেরকে একটা সি ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো তোমাকে বললাম 2 -1 বা -4 2, তারপর হচ্ছে তোমার 6, এটা নির্ণায়কের মান বের করতে বললাম। সো কীভাবে বের করবা, প্রধান কর্ণ গুণ 6 × 12 মাইনাস গৌণকর্ণ, তো গৌণকর্ণ গুণ করলে দেখো -4 -2, তার মানে মাইনাসের সূত্র একটা মাইনাস, তাহলে মাইনাস প্লাস, তার মানে তখন মান আসতেছে 20। তাহলে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আশা করি বের করতে পারবো, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণকর্ণ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি এরকম 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স দেয় এবং তার নির্ণায়কের মান বের করতে বলে আমি কিভাবে বের করব। সো আসো আমরা এই জিনিসগুলো শিখবো। তো এই জিনিসগুলো শেখার আগে আমাদেরকে কিছু টপিক সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তো আসো তোমাদেরকে এখন ভাই আমি এই যে নির্ণায়ক ও ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা একটু দেখাচ্ছি। তোমরা একটু কাইন্ডলি এই জিনিসটা একটু ভাইয়া স্ক্রিনশট তুলে ফেলো তো, যারা ক্লাস আসো, এই জিনিসটা একটু স্ক্রিনশট তুলে ফেলো। যারা ক্লাস আসো এই জিনিসটা একটু স্ক্রিনশট তুলে ফেলো। আমি একটু সরে দাঁড়াচ্ছি, সবাই একটু স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? স্ক্রিনশট তোলা শেষ আশা করি, এবার মনোযোগ দিয়ে খেয়াল করবা, পরবর্তীতে নোট করিও। দেখো ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু সৃজনশীল আসছিল, ঠিক আছে। সো একটু মাথায় রাখবা যে যখন কোনো সংখ্যা, রাশি বা পরিমিতি বা চলক সমূহকে শ্রেণীবদ্ধভাবে আয়তকার বা বর্গাকারে সাজানো হয় তাকে কি বলা হয়, ম্যাট্রিক্সের সংজ্ঞা দিবা। আর নির্ণায়কটি যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে কি বলা হয়, নির্ণায়ক বলা হয়। অর্থাৎ যে নিয়ম দ্বারা আমি প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সের জন্য একটা নির্ণায়কের মান বের করতে পারবো বা একটা মান বের করতে পারবো, সেই পদ্ধতিটাকে বলা হয় নির্ণায়ক। আচ্ছা সেটা আমরা দেখবো। দেখো আপাতত কি লিখছি, দেখো আমি ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা 2 জোড়া উলম্ব রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। দেখো এখানে এক্সাম্পল লিখে রাখছি, কোন একটা ম্যাট্রিক্সে তুমি তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করবা অথবা প্রথম বন্ধনী অথবা 2 জোড়া উলম্ব রেখা দ্বারা। আর নির্ণায়কের ক্ষেত্রে কি, জাস্ট কেবলমাত্র 2টি উলম্ব রেখার সাহায্যে নির্ণায়ককে প্রকাশ করা যায়। তাহলে যে আমি এই যে এটা হচ্ছে মনে করো ম্যাট্রিক্সের, তাহলে আমি নির্ণায়কটা কীভাবে লিখবো, এখানে একটা কাইন্ডলি ভুল হয়েছে, এখানে আসলে তৃতীয় বন্ধনী হবে না, এটা হচ্ছে প্রথম বন্ধনী। এই যে একটা রেখা হবে, এখানে টিক করে নিও, ঠিক আছে। আমি এখানে টিক করে দিচ্ছি, এখানে হবে জাস্ট এই যে উলম্ব রেখা, এখানে একটু ঠিক করে নিও, কেমন? এই 2 জোড়া উলম্ব রেখা, এই যে 2 জোড়া উলম্ব রেখা, তৃতীয় বন্ধনী হবে না, বুঝছো? এই যে তাহলে আমরা 2টি উলম্ব রেখার সাহায্যে নির্ণায়কটাকে প্রকাশ করতে পারবো, ঠিক আছে ভাইয়া। আরেকটা মনে রাখবো ভাইয়া, যে লিখে রাখছি
ম্যাট্রিক্সের কোনো কিন্তু মান হয় না, এটা বারবার তোমাদেরকে বলে আসছি, ম্যাট্রিক্সের কোনো মান নির্ণয় করা সম্ভব না। আমরা মান মূলত নির্ণয় করতে পারি হচ্ছে নির্ণায়কের। দেখো এখানে লিখে রাখছি ম্যাট্রিক্সের কোনো মান নেই, আর নির্ণায়কের সুনির্দিষ্ট কি আছে, মান আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো ম্যাট্রিক্সে কোনো একটা স্কেলার সংখ্যা বলতে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে সকল বুক্তিকে ওই স্কেলার দ্বারা গুণ করা বোঝায়। তোমাকে আমি একটু বুঝাই জিনিসটা। মনে করো এটা আমাদের একটা ম্যাট্রিক্স, ওকে, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটাকে আমি কোনো একটা ধরো তোমার স্কেলার সংখ্যা বা কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতেছি, মনে করো এখানে ক্যার মান 2 3 এরকম। তাহলে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য বলতেছে এই ক্যাটা কিন্তু প্রত্যেকটা বুক্তির সাথে গুণ হবে, প্রত্যেকটা বুক্তির সাথে। দেখো পাশে এক্সাম্পল লিখে রাখছি, এই ক্যাটা কিন্তু প্রত্যেকটা বুক্তির সাথে গুণ হয়েছে। কিন্তু নির্ণায়কের বৈশিষ্ট্যটা কিন্তু একটু ব্যতিক্রম। কি নির্ণায়কে কোনো একটা, আচ্ছা এখানে তোমরা একটু কাজ করবো, সেটা হচ্ছে এগুলো আমরা ভাইয়া প্রত্যেকটা কিন্তু উলম্ব রাখা হবে। এখানে ভুল করে টাইপরাইটার ভুল করে গিয়ে দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু উলম্ব রাখা হবে, বুঝছো? এগুলো একটু ঠিক করে নিও সবাই একটু ঠিক করে নিবে। এগুলো প্রত্যেকটা কিন্তু উলম্ব রাখা হবে, ঠিক আছে? এগুলো উলম্ব রাখা হবে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। বলে তৃতীয় বন্ধনী চলে আসছে, এগুলো তৃতীয় বন্ধনী কিন্তু হবে না, বা ঠিক করে দিচ্ছি। তোমরা যখন নোট করবা অবশ্যই সুন্দর করে এটা ঠিক করবা, এটা কিন্তু উলম্ব রেখা হবে, বুঝছো? আচ্ছা, তো এবার আসো, এবার পার্থক্যটা বোঝাই। তাহলে ভাই বলছিলাম যে কোন একটা ম্যাট্রিক্সকে তুমি যদি কোনো একটা স্কেলার সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে ওই স্কেলার সংখ্যা কিন্তু ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুক্তির সাথে গুণ হয়ে যাবে। দেখো প্রত্যেকটা বুক্তির সাথে গুণ হবে। কিন্তু নির্ণায়কের বেলায় তুমি যদি কোনো একটা স্কেলার সংখ্যা দ্বারা যদি গুণ করো, তাহলে এর কিন্তু প্রত্যেকটা বুক্তির সাথে গুণ হবে না, স্পেসিফিক হয় একটা সারির বুক্তির সাথে গুণ হবে অথবা একটা কলামের বুক্তির সাথে গুণ হবে। মানে তুমি চাইলে এই ক্যাটাকে প্রত্যেকটা বুক্তির সাথে গুণ করতে পারো না, এই ক্যাটাকে একটা স্পেসিফিক একটা সারির প্রত্যেকটা বুক্তির সাথে গুণ করতে হবে অথবা একটা কলামের প্রত্যেকটা বুক্তির সাথে গুণ করতে হবে। মানে আমি এক ক্যাটাকে প্রত্যেকটা বুক্তির সাথে গুণ করতে পারবো না। ধরো আমার ইচ্ছা হলো আমি প্রথম সারি দিয়ে গুণ করব, অর্থাৎ ক্যাটাকে তুমি এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এই তিনটা সারির মধ্যে যে কোনো একটা সারির প্রত্যেকটা বুক্তির সাথে গুণ করতে পারবে। দেখো এখানে লিখছি আমি 2k 3k 4k, বাকিগুলোর সাথে কিন্তু গুণ হবে না। তুমি চাইলে প্রথম সারি না করে সেম কাজটা দ্বিতীয় সারির সাথে করতে পারো, সেম কাজটা তৃতীয় সারির সাথে করতে পারো, অথবা তুমি চাইলে এই কাজটা কলামের সাথে করতে পারো। হয় সারির সাথে করতে হবে নতুবা কলামের সাথে করতে হবে। একই কথা, কলামের সাথে করলে তিনটা কলামের মধ্যে যে কোনো একটা কলামের সাথে করতে হবে। এই যে কোনো একটা কলামের সাথে করছি, বাকিগুলো কিন্তু করি নাই, ঠিক আছে? তাহলে এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা বুক্তির সাথে গুণ হবে, আর এখানে স্পেসিফিক তিনটা সারির মধ্যে হয় যে কোনো একটা সারির সাথে গুণ হবে অথবা তিনটা কলামের মধ্যে যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা ভাই একটু বলো। ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্যটা সবাই ক্লিয়ার কিনা একটু ভাই বলো তো। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা এর পরবর্তীতে আমাদের নির্ণায়কের যে বাকি টপিকগুলো আছে যেগুলো থেকে প্রচুর এমসিকিউ হয় সেগুলোতে যাব। আচ্ছা জি স্যার ক্লিয়ার বলছে, ওকে। তো চলো এবার আসো আমরা ভাইয়া তোমাদেরকে এখন আমরা নির্ণায়কের অনুরাশি বের করা শিখবো। আচ্ছা তো আসো, অনুরাশি কি তোমাকে আমি স্পেসিফিক বলি। অনুরাশি কি? অনুরাশি সাধারণত বুক্তির হয়। তা আমি লিখছি, এখানে লিখে রাখছি অনুরাশি। অনুরাশি বলতে বুক্তির অনুরাশি। আমি এখানে একেবারে এক্সাম্পল দিই, এটা সবচেয়ে বেস্ট হয়। তাহলে অনুরাশি সাধারণত বুক্তির হয়, ঠিক আছে? ধরো আমি এখানে কয়টা বুক্তি আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা। আমি প্রত্যেকটা বুক্তির অনুরাশি বের করবো। দেখো একটা খেয়াল করে বাকি সব পারবা। মনে করো আমি 2 এর অনুরাশি বের করবো, 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি। সো দেখো কিভাবে বের করবা, হ্যাঁ একটু খেয়াল করো। সেটা হচ্ছে দেখো তোমাদেরকে বলতেছি, যে বুক্তির অনুরাশি বের করবা সেই বুক্তি যে সারিতে আছে সেই সারি বাদ যাবে, সেই বুক্তির যে কলাম আছে সেই কলাম বাদ যাবে। তাহলে যে বুক্তির অনুরাশি বের করবা সেই বুক্তি যে সারিটা আছে সেই সারিটা বাদ দিবা, যে কলাম আছে সেই কলামটা বাদ দিবা। বাদ দেওয়ার পর বাকি যে 4টা বুক্তি পড়ে আছে না, বাকি যে 4টা বুক্তি পড়ে থাকবে তাদের নির্ণায়কের মান বের করবা। এই যে 4টা বুক্তির নির্ণায়কের মান বের করবা, এই 4টা বুক্তির নির্ণায়কের মানটাই মূলত 2 এর অনুরাশি। এখন ভাই তোমাদেরকে একটু আগে কিন্তু আমি নির্ণায়কের মান বের করা শিখাইছি। এই যে 4টা বুক্তির নির্ণায়কের মান বের করা শিখাইছি কিভাবে, প্রধান কর্ণগুণ, তাহলে আসো গুণ করো। প্রধান কর্ণগুণ 6 × 2 = 12, তারপর মাইনাস গৌণ কর্ণগুণ, আসো গৌণ কর্ণগুণ করো 5 আর -4 গুণ করলে কত হয় -20, সূত্র একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +20, তাহলে 12 আর 20, তার মানে কত হচ্ছে 32। তাহলে আমি দাবি করতে পারি 2 এর অনুরাশি হচ্ছে 32।
ক্লিয়ার? তাহলে কোনো একটা ভুক্তির অনুরাশি কেমনি বের করবা? নিয়মটা দেখো সহজ। ও যে ভুক্তির অনুরাশি বের করবা সেই ভুক্তি যে সারিতে থাকবে সেই সারি বাদ যাবে, যে কলামে থাকবে সেই কলাম বাদ যাবে। বাদ যাওয়ার পর বাকি যে 4টা ভুক্তি পড়ে থাকবে সেই 4টা ভুক্তির যে নির্ণায়কের মানটা পাবা সেটাই মূলত তার অনুরাশি। ক্লিয়ার? সো 4টা ভুক্তির নির্ণায়কের মান কেমনে বের করতে হয়? প্রধান কর্ণগুণ মাইনাস গৌণ কর্ণগুণ। প্রধান কর্ণগুণ 2 আর 6 গুণ করলে কত? 12 মাইনাস গৌণ কর্ণ 5 আর -4 গুণ করলে -20, সূত্র একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। ক্লিয়ার? আসো বাকিগুলো আমরা বের করা শিখি। ওকে, তাহলে আমরা এইটুকু মুছে দিচ্ছি, এগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তো চলো এবার আসো। এবার মনে করো আমি এখানে কিন্তু দেখো 2 এর অনুরাশি, এখানে কিন্তু অনেকে 3 এর অনুরাশি বলে না ভাই, এখানে তো ভুক্তি 3 না, এখানে ভুক্তি -3। সো এখানে তুমি 3 এর অনুরাশি বললে কিন্তু ভুল হবে, এখানে কিন্তু ভুক্তি 3 না, ভুক্তি কি -3। তো আমি এখন -3 এর অনুরাশি বের করব, এর অনুরাশি। সো দেখো ভাই কি বলছিলাম, যে ভুক্তির অনুরাশি বের করবা সেই ভুক্তি যে কলামে যে সারিতে থাকবে সেই সারি বাদ যাবে, যে কলামে থাকবে সেই কলাম বাদ যাবে। বাদ যাওয়ার পর যে 4টা ভুক্তি পড়ে থাকে না, এই যে দেখো এই যে 4টা ভুক্তি, এই 4টা ভুক্তির নির্ণায়কের মান বের করবা। তো আসো এই 4টা ভুক্তির নির্ণায়কের মান আমরা খুব সহজে বের করতে পারবো। কিভাবে? এই 4টা ভুক্তি, এই যে 4টা ভুক্তির নির্ণায়কের মান বের করবা। যে প্রদান কর্ণ, তাহলে 7 আর 6, 6 7 কত? 42 মাইনাস গৌণ কর্ণ, দেখো ভাইয়া -1 -4 গুণ করলে কত হয়? +4। তাহলে এখানে একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে না, এটা 4। বুঝতে পারছি? যে প্রধান কর্ণ 6 7 42 মাইনাস মাইনাস সূত্র মাইনাস, তাও গুণ করলো -1 -4 গুণ করলে কত হয়? +4। এই যে +4 বসাইছি, তাহলে 42 থেকে 4 গেলে তাহলে পরে থাকে কত? 38। এই যে দেখো কত সহজ, দেখছো? এবার বাকিগুলো আশা করি তুমি বের করতে পারবা। তো আসো আমরা বাকিগুলো বের করি। তারপর 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি বের করে ফেলো বুঝে গেলে থাকলে। তাহলে 1 যে ভুক্তির অনুরাশি বের করবা সেই যে সারিতে থাকবে সেই সারি বাদ, যে কলামে থাকবে সেই কলাম বাদ। তারপর বাদ দেওয়ার পর যে 4টা ভুক্তি থাকবে তাদের নির্ণায়কের মান বের করবো। সো আমি 4টা ভুক্তির নির্ণায়কের মান বের করতে পারবো। 7 আর 5, 5 7 কত? 35। তারপর মাইনাস গৌণ কর্ণ -1 2 গুণ করলে কত হয়? -2, সূত্রে মাইনাস, তাহলে মাইনাস মানে যে +2। তাহলে 35 আর 2 তার মানে কত হচ্ছে? 37। ঠিক আছে? তাহলে ভাইয়া বাকিটুকু করে ফেলো এবার। এরপর হচ্ছে 7 এর অনুরাশি, 7 এর অনুরাশি। আচ্ছা, তো 7 এর অনুরাশি কেমনে বের করবো? 7 যে কলামে থাকবে সেই কলাম বাদ যাবে, যে সারি থাকবে সেই সারি বাদ যাবে, যে বাদ দিছি। বাদ দেওয়ার পর এবার ওই যে 4টা ভুক্তি পড়ে আছে না, -3 1 5 6, এই 4টা ভুক্তির নির্ণায়কের মান বের করবো। কীভাবে? প্রধান কর্ণ গুণ করি, যে প্রধান কর্ণ -3 -6 তাহলে 318। তারপর মাইনাস গৌণ কর্ণ 5 আর 1 গুণ করলে কত হয়? 5। ঠিক আছে? তাহলে 18 আর এদিকে কত তোমার? 5, তাহলে 18 আর 5 কত হবে? -23। ওকে, ঠিক আছে? এবার একটু বাদ দাও, এবার আসো একইভাবে সবগুলো বের করো। 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি। ওকে, আচ্ছা 2 এর অনুরাশি কেমনে বের করবা? 2 যে কলামে থাকবে সেই কলাম বাদ, 2 যে সারিতে থাকবে সেই সারি বাদ। অর্থাৎ যে ভুক্তির অনুরাশি বের করবা সেই যে কলামে থাকবে সেই কলামটা বাদ যাবে, যে সারি থাকবে সেই সারিটা বাদ যাবে। বাদ যাওয়ার পর যে 4টা ভুক্তি পড়ে থাকবে সেই 4টা ভুক্তির নির্ণায়কের মান বের করবা। সো খুবই সহজ, কীভাবে বের করবা? প্রধান কর্ণ গুণ 2 আর 6 গুণ করলে কত? 12। তারপর মাইনাস গৌণ কর্ণ, আসো গৌণ কর্ণ গুণ করো, -1 আর 1 গুণ করলে কত হয়? -1, সূত্রে মাইনাস, তাহলে মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে 12 আর 1 কত? 13। দেখছো? এবার ওই যে একইভাবে -4 এর অনুরাশি আর দেখাবো না, এই কয়েকটা দেখানোর পর আশা করি পারবা। -4 এর অনুরাশি, সো আসো এটা আশা করি এটাও পারবা। কীভাবে করবা? -4, তাহলে -4 যে কলামে থাকবে সেই কলাম বাদ, যে সারিতে থাকবে সেই সারি বাদ। বাদ দেওয়ার পর ওই যে বাকি 4টা ভুক্তির নির্ণায়কের মান, তাহলে বাকি 4টা ভুক্তি দেখো 2 -3 -1 5। আসো নির্ণায়কের মান বের করো। প্রধান কর্ণ 2 আর 5 10, মাইনাস গৌণ কর্ণ -1 -3 তার মানে কত? +3। তাহলে 10 থেকে 3 গেলে কত পড়ে থাকবে? 7। ঠিক আছে? আর কি দেখাইতে হবে বলো? আর কি দেখানোর দরকার আছে? আশা করি বাকিগুলো পারবা। এই যে মাইনাস, এখানে কিন্তু আবার 1 এর অনুরাশি বলতে পারবা না, কিন্তু এটা কিন্তু -1। ওকে, তাহলে -1 এর অনুরাশি, -1 এর অনুরাশি কীভাবে করবা? ওই যে -1 যে কলামে থাকবে সেই কলাম বাদ, যে সারিতে থাকবে সেই সারি বাদ। বাদ দেওয়ার পর এবার আসো প্রধান কর্ণ গুণ করো, -3 -4 +12, তারপর মাইনাস গৌণ কর্ণ 2 আর 1 2, তাহলে 12 থেকে 2 গেলে কত হয়? 10। তাহলে এরপর 5 এর অনুরাশি, সহজ না অনুরাশি ব্যাপারটা? তাহলে 5 এর অনুরাশি কেমনে বের করবা? 5 যে সারি থাকবে সেই সারি বাদ, 5 যে কলামে থাকবে সেই কলাম বাদ। বাদ দেওয়ার পর এবার প্রধান কর্ণ
চারটা ভুক্তির মান। তাহলে 2-র সাথে -4 গুণ করো, -8, তারপর মাইনাস, ওকে। তারপর দেখো 7-এর সাথে 1 গুণ করো, 7। তাহলে এখানে 7, তাহলে হচ্ছে -15। এবার দেখি 6-এর অনুরাশি তোমরা বলো, এই ক্লাস যারা আছো বলো 6-এর অনুরাশি। এটা আশা করি পারবা। 6 যে কলামে থাকবে সেই কলাম বাদ, যে সারিতে থাকবে সেই সারি বাদ। চারটার নির্ণায়কের মান 2 2 গুণ 4, তারপর মাইনাস গৌণ কর্ণ 3 7 21, -21, তাহলে মাইনাস হয়ে যায় প্লাস 21 আর 4, তার মানে কত 25। এবার যারা যারা ক্লাস আসো বলো অনুরাশি ব্যাপারটা ক্লিয়ার কিনা ভাইয়া। এটা যদি ক্লিয়ার হয় এবার আমরা আরেকটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে সহগুণক, ঠিক আছে। আচ্ছা, এটা একটু যারা যারা ক্লাস হচ্ছে সবাই রেসপন্স করো, বুঝতে পারছো কিনা। এগুলো দিয়ে কি কি টাইপের এমসিকিউ আসে এগুলো আমরা সব দেখবো আজকে ক্লাসে। ওকে, অনেকে উত্তর দিয়ে দিছে আমাদের, ওকে ভেরি গুড, ওকে অনেকেই দিছে, ভেরি গুড ভেরি গুড। এই যে তোমরা তো অনেক ট্যালেন্ট, চৌধুরী তুরান, তারপর হচ্ছে আব্দুল জব্বার, বিপ্র, আচ্ছা এটা কি বিপ্র রয়, উৎস, তারপর হচ্ছে তোমার স্বাধীন, ইসমাইল, ওকে ভেরি গুড। ওকে, তো চলো তাহলে অনুরাশি ব্যাপারটা ক্লিয়ার। এখন আসো আমরা একই জিনিস, তাহলে এটা তোমরা তো লিখছো মনে হয় না, ওকে। এবার আসো, এবার হচ্ছে আমরা সগুণক ব্যাপারটা দেখবো। আচ্ছা তো ভাইয়া নির্ণয় অনুরাশি আর সগুণকের মধ্যে একটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে উপযুক্ত চিহ্ন। এখন তোমাদেরকে ভাইয়া উপযুক্ত চিহ্ন সম্পর্কে ডিটেলস বলবো, চলো একটু দেখা যাক। তো আচ্ছা তোমাদেরকে আমি বলি যে অনুরাশি সহগুণক কিভাবে বের করবো। দেখো সহগুণক, সহগুণক কিভাবে বের করবা। সহগুণক হচ্ছে উপযুক্ত চিহ্ন, উপযুক্ত চিহ্ন, উপযুক্ত চিহ্ন ইনটু অনুরাশি। এই জিনিসটা একটু নোট ডাউন করো, হ্যাঁ। তাহলে আমরা কোনো একটা ভুক্তির সহগুণক কেমনে বের করবো দেখো। আচ্ছা তো ভাই দেখো, আমাকে যদি কোনো একটা ভুক্তির সহগুণক বের করতে বলে, তাহলে আমি ওই ভুক্তির উপযুক্ত চিহ্নর সাথে অনুরাশি গুণ করে দিব, জাস্ট এইটুকু পার্থক্য। তাহলে তুমি অনুরাশি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে অনুরাশির সাথে উপযুক্ত চিহ্ন যদি অ্যাড করে দাও, তখন তুমি নতুন করে যে জিনিসটা পাচ্ছ সেটাকে বলা হচ্ছে সহগুণক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া উপযুক্ত চিহ্নটা কি, চলো এটা একটু ডিটেলসে বোঝানো যাক। আচ্ছা তো ভাইয়া তোমাদেরকে উপযুক্ত চিহ্ন বের করার জন্য একটা ফর্মুলা লিখে দিচ্ছি, এই ফর্মুলাটা একটু কাইন্ডলি লিখবা। উপযুক্ত চিহ্ন অর্থাৎ উপযুক্ত চিহ্ন মানে এটা হয় প্লাস অথবা মাইনাস। আচ্ছা তো উপযুক্ত চিহ্ন বের করার ফর্মুলা হচ্ছে -1 পাওয়ারে আর প্লাস সি, ঠিক আছে। আর প্লাস সি, আর হচ্ছে কি রো নাম্বার আর সি হচ্ছে কলাম নম্বর, তাই না। তাহলে আর দ্বারা আমরা কি বুঝবো, আর দ্বারা বুঝবো হচ্ছে রো, আর ও ডাব্লিউ মানে কততম সারি, তাই না। আর সি দ্বারা বুঝবো কি কলাম, সি দ্বারা বুঝবো কি কলাম, ঠিক আছে। আচ্ছা তো এবার আসো উপযুক্ত চিহ্ন কিভাবে নির্ধারণ করবো, তোমাকে আমি জিনিসটা বোঝাই। ধরো ভাই আমি এই জিনিসটার টেক্সটার ভুক্তিটা কীভাবে লিখলাম দেখো। আচ্ছা এটার দুই পাশে দুইটা, সরি এই দাগগুলো একটু মুছে দিচ্ছি, খুব গরম লাগতেছে ধরো তো। আচ্ছা সরি এটা তো আমি একটু এটা আনলক করতে হবে। আচ্ছা যাই হোক, এখানে আসলে উলম্ব রেখা হবে বুঝছো ভাইয়া, ব্লুলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, এবার আসো আমি তোমাকে এই জিনিসটা একটু বুঝাই। যেমন ভাইয়া তোমাকে যদি বলি এটা এই ভুক্তির পরিচয় কি, এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তো এটাকে লেখা হয় কীভাবে A11, এটাকে লেখা হয় কীভাবে A12, পরেরটাকে A13। আশা করি জিনিসগুলো জানো। এটাকে কি লিখবা কি A21, এটাকে লিখবা A22, A23, এগুলো তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম তাই না। আচ্ছা তারপর এটা 31, এটা 3 নাম্বার সারির 2 নাম্বার ভুক্তি, 2 নাম্বার কলামের ভুক্তি, আর এটা 3 নাম্বার সারির 3 নাম্বার কলামের, এই জন্য এটাকে 3 দ্বারা প্রকাশ করা হয়, তাই না। এগুলো তোমরা জানো আশা করি। এখন আসো আমি উপযুক্ত চিহ্ন বের করবো কেমনে ভাইয়া। তোমাকে আমি যদি বলি উপযুক্ত চিহ্নটা কীভাবে করবা, -1 না, তো একটা ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে ওইটার মানটা ডেফিনেটলি পজিটিভ মান পাবা। আমি যদি বলি -1 উপর স্কয়ার, তার মানে এটা কি হবে +1 হবে না, মানে উপযুক্ত চিহ্নটা তুমি প্লাস পাচ্ছ, বুঝতে পারছো। আর যদি এই পাওয়ারটা বিজোড় সংখ্যা হয় -1 উপর কিউব, তার মানে তুমি কি -1 পাচ্ছ না। তাহলে -1 উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেখান থেকে আমি পজিটিভ চিহ্ন পাবো। -1 উপর যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয় তাহলে সেখানে আমি তোমার মাইনাস চিহ্ন পাবো। সো আমি এই জিনিসটা একটু তোমাদের এই জায়গায় লিখে দিচ্ছি। সো দেখো আমরা এখানে লিখে দিচ্ছি
যে -1 উপর আমি পাওয়ারে যদি জোড় সংখ্যা পাই তাহলে আমার এখানে উপযুক্ত চিহ্নটা পজিটিভ আসবে, অর্থাৎ তুমি চিন্তা করো -1 উপর স্কয়ার, তাহলে এটা কি +1, তার মানে উপযুক্ত চিহ্ন তুমি প্লাস পাচ্ছ। আচ্ছা, -1 উপর পাওয়ারটা যদি বিজোড় হয়, তাহলে এরকম একটা বিজোড় সংখ্যা বলো, এরকম একটা বিজোড় সংখ্যা কত হয় বলো, যেমন 3 হয়, তাহলে -1 উপর কিউব হলে সেটা কি -1 না, তার মানে উপযুক্ত চিহ্নটা তুমি কি পাচ্ছ, মাইনাস পাচ্ছ। ঠিক আছে, এবার আসো এই যে এগুলোর উপযুক্ত চিহ্নগুলো আমরা তোমাকে এখানে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো ভাইয়া। যেমন এটার উপযুক্ত চিহ্ন কি হবে ভাই, এখানে আর এর মান কত 1, সির মান কত 1, অর্থাৎ এটা 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলাম আছে, তাহলে আর এর মানও 1, সির মানও 1, তাহলে ভাইয়া বলো তো আর এর মান 1, a11 a1 দেখো আমি এখানে দেখাই a1 এর, তাহলে এখানে -1, আর এর মান 1, সির মানও 1, তার মানে তুমি দেখো তো ভাইয়া -1 এর উপর 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে -1 এর উপর পাওয়ারটা কি জোড় সংখ্যা, তাহলে এখান থেকে আমি উপযুক্ত চিহ্নটা কি পাবো, প্লাস পাবো। তারপরেরটা দেখো তুমি a12, তো এটা কি আর বলা লাগে, দেখো ভাইয়া বলো তো 1 2, তার মানে সারি হচ্ছে 1, কলাম সংখ্যা হচ্ছে 2, তাহলে আর এর মান 1, কলাম সংখ্যা 2, তাহলে বলো -1 এর উপর পাওয়ারটা কি বিজোড় সংখ্যা, তাহলে এখানে কি বাবা মাইনাস। ঠিক একইভাবে যদি বলি a13 বলো -1, আর এর মান 1, সির মান 3, তাহলে বলো -1 এর উপর কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে পাবো প্লাস। তাহলে ভাই এবার তুমি বলো এখান থেকে সব জিনিসগুলো বের করতে পারবো। দেখো তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস, পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস। এবার বলো ভাইয়া এটার উপযুক্ত চিহ্ন কি, এটার উপযুক্ত চিহ্ন প্লাস। কেন, কারণ এখানে তুমি যদি পাওয়ার বসাও, আর এর মানও 1, সির মানও 1, আর সি দুইটা যোগ করলে যোগফলটা কত 2, তাহলে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে এর উপযুক্ত চিহ্ন হবে প্লাস। এটা কত মাইনাস, এটা কত প্লাস, কেমনে বুঝলাম, 1 আর 3 যোগ করো 4, তাহলে পাওয়ার জোড় সংখ্যা, তাহলে পাওয়ারের জোড় সংখ্যা হলে এটা কি প্লাস চিহ্ন আসবে। এটা দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 2 আর 1 যোগ করলে 3, তাহলে বিজোড় সংখ্যা, তার মানে মাইনাস। 2 আর 2 যোগ করলে কত হয় 4, জোড় সংখ্যা, তাহলে হবে প্লাস। এটা 2 আর 3 যোগ করলে কত হয় 5, বিজোড় সংখ্যা, তাহলে মানে মাইনাস। এটা নেই 3 আর 1 যোগ করলে কত হয় 4, জোড় সংখ্যা, তাহলে হবে প্লাস। তাহলে পাওয়ার জোড় সংখ্যা হলে প্লাস, 3 আর 2 5, পাওয়ার বিজোড় সংখ্যা, তার মানে মাইনাস। এটা 3 আর 3 বলো, 3 আর 3 যোগ করলে কত হয় 6 জোড় সংখ্যা, তার মানে প্লাস। এই যে তাহলে দেখো এই যুক্তিগুলোর উপযুক্ত চিহ্ন পেয়ে গেছি। তাহলে আমি যদি বলি 1 এর উপযুক্ত চিহ্ন কি প্লাস, এটার উপযুক্ত চিহ্ন কি মাইনাস, এটার উপযুক্ত চিহ্ন কি প্লাস, বুঝতে পারছো? তাহলে তোমাকে আমি যদি বলি উপযুক্ত চিহ্নটা তুমি কেমনি বের করবা, উপযুক্ত চিহ্নটা বের করবা -1 এর উপর পাওয়ারে আর প্লাস সি, তার মানে যুক্তিটা কত নাম্বার সারিতে আছে সেই সংখ্যা প্লাস কত নাম্বার কলাম আছে, সেটা যদি করতে পারো তাহলে তুমি উপযুক্ত চিহ্ন হয় প্লাস পাবা, নতুবা মাইনাস পাবা। ক্লিয়ার? তাহলে পাওয়ারের উপর যদি জোড় সংখ্যা হয় তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস, পাওয়ারের উপর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উপযুক্ত চিহ্ন মাইনাস। এখন তোমাকে ভাই একটা শর্টকাট জিনিস শেখাচ্ছি যে তুমি এগুলো আর বের করা ছাড়া সরাসরি বলতে পারো। সো আসো তোমাকে আমি এক্সাম্পলটা দিচ্ছি, দেখো সরাসরি দিচ্ছি। তুমি কি একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, একটা জিনিস কি খেয়াল করছো ইতিমধ্যে? যদি খেয়াল করে থাকো তাহলে একটু দেখো ব্যাপারটা, দেখো এইগুলোর দিকে একটু ফোকাস করো। এই যে এগুলো, এটা কি ভাইয়া কর্ণ না, এই যে এটা কি কর্ণ না, এটা কি কর্ণ না, দেখো কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে, যে প্রধান কর্ণ আর এটা হচ্ছে গৌণ কর্ণ, তুমি কি খেয়াল করছো? এটা অন্য কালার দিয়ে দেখাই, সবচেয়ে বেস্ট হবে। এই যে এইটা দেখো, এই যে এই দুটা জিনিস একটু ফোকাস করো কেমন। এই যে তুমি কি দেখছো ভাইয়া, এই যে কর্ণ বরাবর যারা পড়ছে ওই সকল ভুক্তির উপযুক্ত চিহ্ন প্লাস, আর কর্ণের বাইরে যারা আছে ওদের উপযুক্ত চিহ্ন মাইনাস। দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে এটা কি আমরা সহজে কি মনে রাখতে পারবো না? কর্ণ বরাবর যে সকল ভুক্তি পড়বে সে প্রধান কর্ণ হইতে পারে, গৌণ কর্ণ হইতে পারে, তাদের উপযুক্ত চিহ্ন হবে প্লাস, আর কর্ণের বাইরে যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। সেটা হচ্ছে 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের জন্য। তো দেখো এইখানে দেখাইছি তোমাদেরকে, তো দেখো প্রধান কর্ণ বরাবর ভুক্তি প্লাস, যে প্রধান, তাহলে এটা মাইনাস পরেরটা প্লাস, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এই যে আমি এখানে তোমাকে ড্র করাতে, এই যে দেখো প্রধান কর্ণ, এটা হচ্ছে প্রধান কর্ণ, তাই না? আর এটা কি কর্ণ বলো, এটা হচ্ছে গৌণ কর্ণ, এটা গৌণ কর্ণ, দেখছো? এই যে তাহলে প্রধান কর্ণ গৌণ কর্ণ, অর্থাৎ কর্ণ বরাবর যারা পড়বে তাদের উপযুক্ত চিহ্ন প্লাস হবে, আর কর্ণের বাইরে যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা যদি 2 মাত্রার জন্য বলি, বলো তোমাকে যদি বলি এ দিয়ে একটা 2 মাত্রা দিলাম, এটা A11
এটা a12, এটা a21, এটা a22। সো এই ক্ষেত্রে দেখো এটাকে উপযুক্ত চিহ্ন কীভাবে নির্ধারণ করবা, এটা হচ্ছে 2 মাত্রার। ভাইয়া বলো এটা আর এর নাম্বার 1, সিন নাম্বার 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, পাওয়ার জোড় সংখ্যা, তাহলে এটার উপযুক্ত চিহ্ন প্লাস। কিন্তু দেখো এটা 1 3 বিজোড় সংখ্যা, তাহলে উপযুক্ত চিহ্ন মাইনাস। এটাও দেখো 2 1 বিজোড় সংখ্যা মাইনাস, এটা জোড় সংখ্যা, তাহলে উপযুক্ত চিহ্ন কি প্লাস। ক্লিয়ার? তাহলে 3 মাত্রার জন্য মনে রাখবা প্রধান কর্ণ গৌণ কর্ণ যারা থাকবে সেই সকল ভুক্তির উপযুক্ত চিহ্ন প্লাস, কর্ণের যারা বাইরে থাকবে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। আর 2 মাত্রা হলে প্রধান কর্ণ বরাবর যারা আছে তাদের উপযুক্ত চিহ্ন প্লাস, আর গৌণ কর্ণ বরাবর যারা আছে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। এটা ক্লিয়ার কিনা বলো? ওকে, আচ্ছা এটা ক্লিয়ার কিনা একটু জানাও তো, এই উপযুক্ত চিহ্ন ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো। এই উপযুক্ত চিহ্নটা কিন্তু তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে, বুঝছো? সো উপযুক্ত চিহ্ন ভাইয়া ডিটেলসে পড়াইছি, আর তুমি যখন ম্যাথগুলো করতে যাবা সো মনে রাখার টেকনিকটা হচ্ছে কি, কর্ণ বরাবর যারা থাকবে ওই সকল ভুক্তির উপযুক্ত চিহ্ন প্লাস, কর্ণের বাইরে যারা থাকবে তাদেরও সহগুণক উপযুক্ত চিহ্ন হচ্ছে মাইনাস। ওকে ক্লিয়ার বলছে? ওকে ভেরি গুড। চলো তাহলে এবার আমরা তাহলে দেখো সহগুণক, আমি উপযুক্ত চিহ্নটা এখানে কেন ডিটেলসে বুঝাইছি জানো? এই যে সহগুণকটা পড়ার জন্য তোমাকে উপযুক্ত চিহ্নটা মাস্ট বি লাগবে। অনেকে যখন সহগুণক আর অনুরাশি বের করতে বলে না, তাড়াহুড়া করতে গিয়ে তারা কিন্তু ভুল করে ফেলে। তাহলে সহগুণক অনুরাশির মধ্যে জাস্ট একটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে উপযুক্ত চিহ্ন। অনুরাশি যখন তুমি বের করছো আমি কিন্তু কোনো চিহ্নের কথা বলি নাই, তাই না? বাট তোমাকে যখন সহগুণক নির্ণয় করতে বলবে তোমার কিন্তু একটা উপযুক্ত চিহ্নের কথা মাথায় রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? চলো এবার আমরা ক্লিয়ার করে ফেলি। ওকে তাহলে এটুকু ভাইয়া আশা করি বুঝতে পারছো। চলো এটা মুছে দিচ্ছি ভাইয়া, এটা থাকুক, ওকে এটা থাকুক। আচ্ছা তাহলে আসো, তাহলে ধরো তোমাকে আমি বলি, ধরো ওয়ানের সহগুণক, তাহলে 1 এর সহগুণক। আচ্ছা তো ভাইয়া বলছিলাম না যে সহগুণক যদি বের করতে বলা হয় তাহলে সহগুণক কেমনি বের করবা? যে ভুক্তির সহগুণক বের করতে বলবে ওই ভুক্তির উপযুক্ত চিহ্ন বসাবা আগে, তারপর তার সাথে ওই ভুক্তির অনুরাশিটা গুণ করে দিবা, ঠিক আছে? আচ্ছা অনুরাশি তো আমরা একটু আগে বের করা শিখছি, তাই না? এখন হচ্ছে সহগুণকটা দেখবো। ভাইয়া কার সহগুণক? 1 এর সহগুণক। তাহলে আমি প্রথম কাজ দেখো, যখন তোমাকে সহগুণক বের করতে বলবে তুমি প্রথম যে কাজটা করবা সহগুণক চিহ্নটাকে বসাই দিবা। অনেক স্টুডেন্ট এই সহগুণক চিহ্নের জন্য ভুল করে ফেলে। তাহলে 1 এর সহগুণক, তাহলে 1 এর উপযুক্ত চিহ্ন। এখন ভাইয়া উপযুক্ত চিহ্ন আমি মনে রাখবো কেমনে? প্লাস নাকি মাইনাস? ক্যালকুলেশন করা ছাড়া মনে রাখবে কিভাবে? কর্ণ বরাবর যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্ন প্লাস, কর্ণের বাইরে যারা থাকবে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। ভাইয়া 1 কি কর্ণের মধ্যে পড়ে নাই? দেখো তোমাকে আমি আলাদা করে বোঝাচ্ছি, যে দেখো কর্ণের মধ্যে যে 1 4 6 এটা কি কর্ণের মধ্যে পড়ে নাই? দেখো এটা কি কর্ণ, এটাও কর্ণ, এই যে এগুলো কর্ণের মধ্যে পড়ছে, একটা প্রধান কর্ণ এটা গৌণ কর্ণ। তাহলে সবার উপযুক্ত চিহ্ন কি হবে? প্লাস, বাকি যারা আছে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। ওকে চলো এবার আমরা করে ফেলি। আচ্ছা 1 এর সহগুণক, তাহলে 1 এর সহগুণক, তাহলে 1 এর উপযুক্ত চিহ্ন প্লাস করার পর এরপর সহগুণকের সাথে অনুরাশি গুণ করতে হয়। সো অনুরাশি তো একটু আগে বের করা শিখছি আমরা কিভাবে, যার যে ভুক্তির অনুরাশি বের করবো ওই ভুক্তির কলাম বাদ ওই ভুক্তির সারি বাদ, গুণ করো। 4 6 কত 24, তারপর মাইনাস প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ, গৌণ কর্ণ কত -5, তাহলে মাইনাস হয়ে যায় +5। তাহলে ভাইয়া বলো 24 আর 5, 24 আর 5 কত 29। ওকে এবার আসো ঠিক একইভাবে আমরা বাকিগুলো বের করে ফেলি। এবার দেখো এবার কত -2, এখানে কিন্তু 2 এর সহগুণক বলবে না, -2 কিন্তু -2 এর সহগুণক। ভাইয়া বলছিলাম না সহগুণকের জন্য তোমার প্রথম কাজ উপযুক্ত চিহ্নটা বসাই দিবা, এখানে ভুল করা যাবে না। ভাইয়া বলো উপযুক্ত চিহ্ন কি? ভাইয়া -2 কি কর্ণের মধ্যে পড়ছে না, কর্ণের বাইরে, তাহলে উপযুক্ত চিহ্ন মাইনাস, এটা কিন্তু আগে বসাই দিব, বুঝছো? আগে বসাই দিবা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা তারপর অনুরাশি বের করতে পারি, ও যে কলাম আছে সেই কলাম বাদ, ও যে সারিতে আছে সেই সারি বাদ। এবার বাকিটা বের করবো 3। এবার এই 4টা ভুক্তির নির্ণয়কের মান বের করতে পারি। প্রধান কর্ণ গুণ 3 6 18 মাইনাস গৌণ কর্ণ গুণ, বলো 0 সাথে -5 গুণ করলে কত 0, এটা -0 লিখতে পারো বা +0 লিখতে পারো তোমার ইচ্ছা। তাহলে এটা হবে -18। এখানে তুমি যদি 18 অপশনে কিন্তু 18টা থাকবে, অপশনে কিন্তু 18 থাকবে -18 থাকবে। সো তুমি যদি 18টা দাগায় ফেলো সেটা কিন্তু ভুল হয়ে যাবে। 18 কিন্তু অনুরাশি, এর অনুরাশি 18, বাট সহগুণক হলে -18। বুঝতে পারছো? একটু সাবধান, সহগুণক যখন বলবে উপযুক্ত চিহ্নের কথাটা অলওয়েজ মাথায় রাখবা, কেমন? আচ্ছা চলো এরপর 1 এর সহগুণক। A1 আর A1 কিন্তু সেম না, A1 আর A1 ভুক্তি সেম বাট পরিচয় কিন্তু সেম না। এটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি, আর এটা
এক নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি। সো A1 আর A1 কখনো কি সেম মনে করবো না, অনেকে বলে 1 এর সহগুণক 29, এই জন্য এটাও যেহেতু 1 এটারও সহগুণক 29। না ভাইয়া, ব্যাপারটা এরকম না। এখানে দুইটা ভুক্তি সমান বা দুইটা ভুক্তি কিন্তু ভিন্ন ভিন্ন ভুক্তি নির্দেশ করে। সো এটার সহগুণক 29, এটার সহগুণক 29 লেখা যাবে না। তা আসো 1 এর সহগুণক, ভাইয়া বলো এটার উপযুক্ত চিহ্ন কি? এটাকে কর্ণের মধ্যে পড়ছে? হ্যাঁ ভাইয়া কর্ণের মধ্যে পড়ছে, তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস। কর্ণের মধ্যে পড়লে প্লাস, কর্ণের বাইরে পড়লে মাইনাস, এভাবে মনে রাখবা। আচ্ছা, এটা অনুসারে বের করতে পারো? এই যে কলামবাদ সারিবাদ। তো আসো গুণ করে ফেলো। প্রধান কর্ণ 3 একে 3 মাইনাস গণ্য করো 0 সাথে 4 গুণ করলে 0, তাহলে হবে কত? 3। ওকে, এটা বাদ দাও। তারপর হচ্ছে 3 এর সহগুণক, আর দেখাবো না এই কয়েকটা। 3 এর সহগুণক, ভাইয়া 3 কি কর্ণের মধ্যে পড়ছে? না, কর্ণের বাইরে, তাহলে এটা সহগুণক মাইনাস, সহগুণক মাইনাস। এবার 3 অনুরাশি, 3 বরাবর কলামবাদ, 3 বরাবর সারিবাদ। এবার গুণ করো, প্রধান কর্ণ গুণ -2 সাথে 6 গুণ করলে -12, তারপর মাইনাস গৌণ কর্ণ 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে ভাইয়া বলো -1 -12 যোগ করলে হয় -13, সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস জানো যে +13। ঠিক আছে, এবার বলো, এখন বলো 4 এর সহগুণক। 4 এর সহগুণক, ভাইয়া 4 কি কর্ণের মধ্যে পড়ছে না? অবশ্যই, তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস। তাহলে 4 এর অনুরাশি বের করো, 4 কলামবাদ, 4 বরাবর সারিবাদ। প্রধান কর্ণ গুণ করো, 1 এর সাথে 6 গুণ করলে 6, মাইনাস গৌণ কর্ণ 0 এর সাথে 1 গুণ করলে 0, তাহলে এটা হবে 6। লাস্ট ওয়ান বের করে ফেলি, আরেকগুলো তোমরা বের করবা। তারপর -5 এর সহগুণক, -5 এর সহগুণক, বলো -5 এটা কি কর্ণের মধ্যে পড়ছে? না, কর্ণের বাইরে, তাহলে উপযুক্ত চিহ্ন হবে মাইনাস। এই বরাবর কলামবাদ, এই বরাবর সারিবাদ। গুণ করো, প্রধান কর্ণ গুণ 1 এর সাথে 1 গুণ করো 1, মাইনাস গৌণ কর্ণ 0 সাথে -2 গুণ করলে 0, তাহলে এটা কত আসতেছে? -1। ঠিক আছে, আশা করি বাকিগুলো পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে, বাকিগুলো পারা যাবে কিনা একটু বলো তো, বাকিগুলো কি পারবা? একটু রেসপন্স করো। তাহলে তোমরা একটু যারা যারা ক্লাস আসো বাইকে একটু জানাই ফেলো যে অনুরাশি সহগুণক এই দুইটা টপিক ক্লিয়ার হয়েছে কিনা। অনুরাশি সহগুণকের মধ্যে পার্থক্য জাস্ট উপযুক্ত চিহ্ন নিয়ে। অনুরাশি বের করলে তোমার কোনো চিহ্ন নিয়ে কাজ করতে হবে না, বাট যখন সহগুণক বের করতে বলে তখন অবশ্যই উপযুক্ত চিহ্নটা মাথায় রাখতে হবে। ওকে, এটা ক্লিয়ার কিনা? যারা যারা ক্লাস আসো সবাই জানাও। আচ্ছা, অনেকে ক্লিয়ার বলছে যে আমাদের সাথে স্বাধীন চৌধুরী বলছে পারবো, চৌধুরী তুরান, বিপ্র রয়, উৎস। ওকে, চলো এবার আসো সহগুণক আর অনুরাশি এই ব্যাপারটা যেহেতু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা 3 মাত্রার যে বর্গ ম্যাট্রিক্স আছে না, এগুলোরও নির্ণায়কের মান বের করতে পারবো, আমরা শিখবো। তো আসো আপাতত আমরা একটু দেখি যে এমসিকিউতে দেখো কি কি টাইপের প্রশ্ন আসে। যেমন দেখো এই কয়েকটা এমসিকিউ ভাইয়া করে দিব, আর বাকিগুলো তোমাদের জন্য ভাইয়া বাড়ির কাজ থাকবে। কেমন? বাড়ির কাজ থাকবে। ওকে, তো আসো এখানে কয়েকটা করে দিচ্ছি। দেখো, যেমন দেখো এখানে তোমাকে বলছে 2,3। আচ্ছা, 2,3 তম মানে বুঝতেছো 2 নাম্বার সারি 3 নাম্বার কলামের ভুক্তির অনুরাশি নিচের কোনটি? 2,3 তার মানে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে আসো 2 নাম্বার সারি এটা, 3 নাম্বার কলাম হচ্ছে এটা, তাহলে 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি বলতে এই যে 6, এই যে 6, এইটার অনুরাশি বের করতে বলছে। পারবো না এটার অনুরাশি? অবশ্যই পারবো। এই যে সে যে কলামে থাকবে সেই কলাম বাদ, যে সারিতে থাকবে সেই সারি বাদ, বাকি যে 4টা ভুক্তি আছে তাদের নির্ণায়কের মান 2 আর 2 গুণ করলে 4, মাইনাস গৌণ কোণ 2 আর 2 গুণ করলে কত? 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত? 0, তাহলে সঠিক উত্তর বি নাম্বারটা। ওকে ওকে, ক্লিয়ার? আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এর পরবর্তী দেখো, এগুলো তোমরা অবশ্যই একটু স্ক্রিনশট তুলে ফেলো অথবা ভাইয়া পিডিএফ আকারে পেয়ে যাবা। কেমন? ওকে, চলো এর ফরম্যাটটা আমরা দেখি। ওকে, আসো এটা দেখো। আচ্ছা, এখানে কি বলছে দেখো, ভালো করে বুঝো। এ নির্ণায়ক 1,2 তম ভুক্তির সহগুণক। আচ্ছা ভাইয়া বলো 1,2 তম বলতে কি বোঝায়? আগে দেখো 1,2 তম, 1,2 অর্থাৎ 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম। 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি বলতে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি বলতে এই 6টাকে, এই 2টাকে বোঝানো হচ্ছে, তাহলে তার সহগুণক। আচ্ছা, 2 এর সহগুণক, 2 এর সহগুণক। আচ্ছা, তো 2 এর সহগুণক, ভাইয়া বলো 2 এর সহগুণক বলছিলাম না, এটার উপযুক্ত চিহ্ন কি? ভাইয়া 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স হলে প্রধান কর্ণ বরাবর উপযুক্ত চিহ্ন প্লাস, গৌণ কর্ণ বরাবর উপযুক্ত চিহ্ন মাইনাস। যদি 2 মাত্রার হয় তাহলে এটার উপযুক্ত চিহ্ন ডেফিনেটলি মাইনাস। ওকে, মাইনাস। তারপর সে যে কলামে থাকবে সেই কলাম বাদ, যে সারিতে থাকবে সেই সারি বাদ।
তাহলে কলাম বাদ সারি বাদ, তাহলে মাত্র কি পড়ে থাকে বলো -3, তাহলে এইটাই তার অনুরাশি, কারণ এখানে তো তোমার প্রধান কর্ণ গৌণ কর্ণ পড়ে নাই, ভুক্তি একটাই পড়ে আছে, সেটাই তার অনুরাশি। তাহলে অনুরাশি কত -3, অনুরাশি -3, তাহলে বলো -3 -3 -3, তাহলে কত হবে +3, তাহলে 1.2তম ভুক্তির সহগুণক 3, কারেক্ট, ক্লিয়ার। আচ্ছা এবার আসো বাকিটা খেয়াল করো ভাইয়া, এরপর তাহলে এটা কারেক্ট। এবার বলছে 2,2তম ভুক্তির অনুরাশি। আচ্ছা 2,2তম বলতে কি বলো তো, এখানে কিন্তু উপযুক্ত চিহ্ন হিসাব নাই, উপযুক্ত চিহ্ন হিসাব নাই, শুধুমাত্র সহগুণের বেলায় আছে। তাহলে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে এই যে 6টাকে বোঝাচ্ছে। তাহলে এই অনুরাশি কেমনে বের করবো, সেই যে সারিতে থাকবে সেই সারি বাদ, যে কলামে থাকবে সেই কলাম বাদ, তাহলে যে ভুক্তিগুলো পড়ে থাকবে সেটাই তার নির্ণায়কের মান বের করবো, যে ভুক্তিগুলো পড়ে থাকবে তার নির্ণায়কের মান। 4টা ভুক্তি থাকলে আমরা নির্ণায়কের মান বের করতে পারি, আর ভুক্তি আছে একটাই, তাহলে সেটাই তার অনুরাশি। তাহলে এখানে 2 এর অনুরাশি কত হবে 1, 2 এর অনুরাশি 1, ঠিক আছে কারেক্ট। আচ্ছা নির্ণায়কের মান কত ভাইয়া, নির্ণায়কের মান বের করা শিখছিলাম না, প্রধান কর্ণ গুণ, তাহলে 6 একে 6 মাইনাস গৌণ কর্ণ, -3 -2 গুণ করলে কত হয় -6, তাহলে মাইনাস অনুযায়ী +6, নির্ণায়কের মান কত 12, নির্ণায়কের মান 12, তাহলে 3টা কারেক্ট, 1 2 3, 3টাই কারেক্ট। কোথায় আছে ডি নাম্বারটা, এটাই কারেক্ট। সাউন্ড শোনা যাচ্ছে না, কি বলো? হ্যাঁ শোনা যাচ্ছে, সাউন্ড তো ঠিক আছে, এই সাউন্ড ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে, ওকে সাউন্ড ঠিক আছে। তোমার মনে হয় ওই যে ভলিউম অফ হয়ে গেছে, একটু চেক করে দেখো, ঠিক আছে। ওকে চলো আসো, এরপর দেখো এগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। 7 উপাদানটির অনুরাশি কোনটি? আচ্ছা 7 উপাদানটি এই যে এটা, এই যে 7 উপাদান বলতে এটা, তাহলে এটার অনুরাশি কি পারবে না? অনুরাশি বল করলে উপযুক্ত চিহ্নের হিসাবটা করবে না, বাট যখন সহগুণক বলবে তখন কিন্তু আগে উপযুক্ত চিহ্নটা বসাই দিবা, সো এটা নিজেরা পারবা। ওকে এই যে এই বরাবর সারি বাদ দিবা, এই বরাবর কলাম বাদ দিবা, শেষ। 9 2 18 -4, 18 থেকে 4 বাদ গেলে কত 14, তাহলে সঠিক উত্তর 14, বি নাম্বারটাই, ঠিক আছে। তো তোমরা একটু কাইন্ডলি এগুলা দেখো, এটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল 19-20-এ, কত সহজ সহজ ম্যাথ দিয়ে দেখো। এরপর পরবর্তী দেখো এই যে এটা দেখো মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছিল এই ইউনিটে 16-17 সেশনে। আচ্ছা তো কি বলছে দেখো, হলে এক্স এর, আচ্ছা এখানে আচ্ছা এক্স বলতে এই যে এটা এর 2,3তম ও সহগুণক কত? আচ্ছা 3,2 বলতে বুঝতেছো 3 নাম্বার সারির, এই যে 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম। ভাইয়া বলো তো 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি বলতে এই যে -2কে বোঝাচ্ছে, তাহলে -2 এর সহগুণক, -2 এর সহগুণক। ভাইয়া সহগুণক যখনই বের করতে বলবে তোমার প্রধান কাজ হচ্ছে আগে উপযুক্ত চিহ্ন বসাই দেবা। বলো এটাকে কর্ণের মধ্যে পড়ছে না, তাহলে এর উপযুক্ত চিহ্ন মাইনাস, এটা বসাই দেবা আগে, তারপর অনুরাশি বের করবো, সহজ। সে যেই সারি থাকবে সেই সারি বাদ, যে কলামে থাকবে সেই কলাম বাদ, তারপর আসো গুণ করো, 1-এর সাথে 0 গুণ করলে 0, মাইনাস গৌণ কর্ণ 1-এর সাথে 2 গুণ করলে 2, তাহলে বলো -2 মাইনাস তার মানে +2, তাহলে এটার সহগুণক হচ্ছে 2, আনসার হচ্ছে সি নাম্বারটা। বাট তুমি যদি এই মাইনাস চিহ্নটা দিতে ভুলে যাও তখন কিন্তু তুমি কিন্তু -2 দেখাবা, মাইনাস কিন্তু তার সহগুণক না, -2 হচ্ছে তার অনুরাশি, ঠিক আছে। এই যে তোমরা তো পারতেছো, দেখো কত সহজ সহজ ইউনিভার্সিটির প্রশ্নগুলো আসে, পারবে না? চলো আরেকটা দেখাই, যেমন দেখো এটা দেখো, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে সি ইউনিট আসছিল 24-25 রিসেন্টলি, তাই না? আচ্ছা কি বলছে এখানে একটা প্রশ্ন বলে দিছে, নির্ণায়কটির 3,2, আচ্ছা 3 নাম্বার সারির 2 নাম্বার কলমের সহগুণক যদি 10 হয় তাহলে এক্স এর মান চাইছে। ওকে আচ্ছা চলো বের করে ফেলি, 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি, তাহলে দেখো 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি এই যে 2কে বোঝাচ্ছে, তাহলে 2 এর সহগুণক আমরা বের করি, 2 এর সহগুণক, তাহলে সহগুণক বের করতে বললে আগে উপযুক্ত চিহ্ন বসিয়ে দিবা। ভাইয়া এটা কি কর্ণের মধ্যে পড়ছে না, তাহলে উপযুক্ত চিহ্ন মাইনাস। এবার আসো তাহলে এর সহগুণক কেমনে বের, অনুরাশি কেমনে বের করবা, যে কলামে থাকবে সেই কলাম বাদ, যে সারিতে থাকবে সেই সারি বাদ, তারপর 4টা নির্ণায়কের মান বের করবা, ভুক্তির নির্ণায়কের মান বের করবা। প্রধান কর্ণ 1 এর সাথে x গুণ করলে x, মাইনাস গৌণ কর্ণ 3 2 6, তারপর মাইনাস দিয়ে গুণ করো -x, মাইনাস মানে +6। এবার প্রশ্ন মতে এর সহগুণক কত বলছে 10 না, তাহলে -x + 6 = 10, তাহলে এখান থেকে -x = কত লেখা যায় বলো, ওই -6 তার মানে 10 - 6 তার মানে কত 4, তাহলে x এর মান দাঁড়ায় হচ্ছে ভাইয়া -4, তাহলে সঠিক উত্তর বি নাম্বারটা।
কত সহজ অঙ্ক দেখো, বলো পারবা না? এবার তোমাদেরকে বাড়ির কাজ দিই, ঠিক আছে? চলো এবার বাড়ির কাজ দেওয়া যাক। কি বলো তোমরা? কত সহজ অঙ্ক দেখো, এটা পারবা কিনা বলো। সি কে রুয়েটে 22-23 আসছে এমসিকিউতে, এটা পারবা কিনা একটু বাইকে রেসপন্স করো তো, এটা পারা যাবে কিনা বলো। 2,1তম, তার মানে 2 নম্বর শাড়ির 1 নম্বর কলাম। তাহলে দেখো 2 নম্বর শাড়ির 1 নম্বর কলাম বলতে এই যে 0 0, এটার সহগুণক বলো। 0 এর সহগুণক অবশ্যই পারবা। এটার উপযুক্ত চিহ্ন কি বলো? এটার উপযুক্ত চিহ্ন মাইনাস। তাহলে এ যে কলাম আছে সেই কলাম বাদ, যেই শাড়িতে আছে সেই শাড়ি বাদ। প্রদান করো, তাহলে 3 দিয়ে যদি গুণ করো 3 মাইনাস 3x, তারপর মাইনাস গুণ করো 3x, তাহলে দেখো -3 -3x -6x, তারপর প্লাস 6x বলো। -3 প্লাস 6x ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো? 9। তাহলে 6x ইকুয়াল টু মাইনাস প্লাস হয়ে যাবে 12। তাহলে x এর মান কত দাঁড়ায়? 2। সঠিক উত্তর সি নাম্বারটা। দেখো সি নাম্বারটা আর না করাই, ঠিক আছে? এরপর আমরা নতুন টপিকে যাচ্ছি। ওকে, ঠিক আছে, চলো এখন তোমাদেরকে নির্ণায়কের মান বের করা শেখাবো, ঠিক আছে? নির্ণায়কের মান বের করা শেখাবো। কীভাবে করবো সেটা তোমাকে একটু বলি। দেখো ভাইয়া, একটু খেয়াল করতে হবে। এখন হচ্ছে আমরা একটু ঠান্ডা মাথায় জিনিসটা বুঝো। সেটা হচ্ছে আমরা নির্ণায়কের মান বের করব। আমরা 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে পারি। এখন হচ্ছে আমরা 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের মান কীভাবে বের করব। সো এইটা বের করার জন্য আমাদেরকে সহগুণক ব্যাপারটার সাথে পরিচিত হতে হয়। এই জন্য তোমাদেরকে সহগুণক ব্যাপারটা আগে বুঝিয়ে দিছি। চলো এবার একটু ডিটেলসে বোঝানো যাক। আমরা একটু পর দেখাচ্ছি, তোমাদের আগে ডিটেলস জিনিসটা বুঝো। এখন যে জিনিসটা বোঝাবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এখানে অনেক কিছু বোঝার আছে, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে 1 1 1 1, তারপর 1 2 1 3, তারপর এটা 2 1, এটা হবে 2 2, আর এটার প্রকৃতির পরিচয় 2 3, তাই না? আর এটা 3 1, আর এটা হবে 3 2, আর এটা হবে 3 3, ঠিক আছে? এই যে তাহলে এগুলো হচ্ছে বুক্তি প্রকাশ করে, তাই না? এই যে স্মল লেটার এ দ্বারা হচ্ছে বুক্তি প্রকাশ করা হয়। এখন আসো সহগুণক ব্যাপারটা কিভাবে ক্লিয়ার করা হয়। যেমন দেখ, আমি যদি বলি এর সহগুণক ভাইয়া, সহগুণকটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল হাতের অক্ষর দ্বারা। সো ক্যাপিটাল হাতের অক্ষর যদি আমি 1 1 বুঝি, তাহলে এটা বুঝবো হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের সহগুণক বোঝাচ্ছে। তাহলে বুক্তি প্রকাশ করা হয় স্মল লেটার দ্বারা, আর তোমার সহগুণক প্রকাশ করা হয় ক্যাপিটাল হাতের লেটার দ্বারা। তাহলে আমি যদি বলি এটার সহগুণকটাকে তাহলে প্রকাশ করবে কিভাবে, এটার সহগুণক তাহলে প্রকাশ হবে কিভাবে বলো তো? তুমি কি অবশ্যই পারবে না? পারবা। বলো এটা ক্যাপিটাল হাতের দিবা, বলো এটা কয় নাম্বার সারির কয় নাম্বার কলামের ভুক্তি? 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি। সো এটার নিচে 2 3 দাগায় দিবা। বুঝতে পারছো? তাহলে আমরা স্মল লেটার দ্বারা হচ্ছে বুক্তির প্রকাশ বুঝি, আর সহগুণকটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল হাতের লেটার দ্বারা। সো যখন ম্যাথ করতে যাবা তখন স্মল লেটার যদি দেখো, তাহলে এগুলো হচ্ছে সহগুণক, বুক্তি নির্দেশ করবে। আর যদি ক্যাপিটাল হাতের ওয়ার্ডগুলো দেখো, ABC যে কোনো কিছু থাকতে পারে, ক্যাপিটাল হাতের থাকলে তখন এটা দ্বারা বুঝবো এটা সহগুণক বোঝাচ্ছে, ঠিক আছে? তো আসো আমরা এখন হচ্ছে ভাইয়া নির্ণায়কের মান বের করা শিখবো। দেখো কীভাবে বের করবো সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। একেবারে সহজ। দেখো এগুলো কি লেখা হয়েছে? আচ্ছা, তো আসো নির্ণায়কের মান। সো নির্ণায়কের মান বের করবো আমি এর দুই পাশে দুইটা এরকম দাগ টেনে, এটা দ্বারা বোঝায় নির্ণায়কের মান। ওকে, দেখো তো আগে এটা একটু খেয়াল করো, আমি নির্ণায়কের মান বের করার জন্য যে কোনো সারি অথবা যে কোনো কলাম ধরে বিস্তার করতে পারবো। বিস্তার কি সেটা একটু পর তোমাকে দেখাচ্ছি। বিস্তার মানে হচ্ছে নির্ণায়কের মান বের করার যে প্রসেস সেটাকে বলা হয় বিস্তার, ঠিক আছে? আচ্ছা, তো এখন ভাই একটা কথা বলে দিচ্ছি, সেটা নোট আকারে লিখে রাখতে পারো। নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে বিস্তার করে নির্ণায়কের মান নির্ণয় করা যায়, নির্ণায়কের মান বের করা যায়। সেটা নোট আকারে লিখে রাখো একটু কষ্ট করে। আমি বলে দিচ্ছি, তোমরা নোট আকারে লিখে ফেলো। এটা নোট আকারে লিখে রাখো, সবাই লিখো একটু সবাই। নির্ণায়কের যে কোনো সারি অথবা যে কোনো কলাম ধরে বিস্তার করে নির্ণায়কের মান বের করা যায়। একটু লিখে ফেলো সবাই, যারা যারা ক্লাস আসো। নির্ণায়কের
যে কোনো সারি অথবা যে কোনো কলাম ধরে বিস্তার করে নির্ণায়কের মান বের করা যায়। তোমার ইচ্ছা, তুমি যে কোনো সারি ধরে বিস্তার করবা অথবা যে কোনো কলাম ধরে বিস্তার করলে নির্ণায়কের মান অলওয়েজ সেম পাবা, সেটা আমরা একটু পর ব্যাখ্যা করব। ঠিক আছে, ওকে, লিখছো? আচ্ছা, তো এবার আসো, প্রসেসটা জানো কিভাবে করবা। দেখো দেখো আচ্ছা, তো আমি মনে করো ভাইয়া তোমাদেরকে বলি, আমি এখানে চয়েস করবো হচ্ছে মনে করো প্রথম সারি, আমি প্রথম সারি ধরে বিস্তার করব। এই যে তোমার ইচ্ছা, তুমি প্রথম সারি ধরে বিস্তার করবা। সো প্রথম সারি ধরে বিস্তার করে আমি নির্ণায়কের মান বের করতে চাচ্ছি। আমি ছেলে দ্বিতীয় সারি ধরে করতে পারি, ছেলে তৃতীয় সারি দিয়ে করতে পারি, ছেলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, ইচ্ছা মতো তুমি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারো। সো কীভাবে করবা দেখো, তো মনে রাখবা ভাইয়া, আমি ধরো প্রথম সারি ধরে বিস্তার করে নির্ণায়কের মান বের করবো। কীভাবে বের করবো? প্রথম সারির প্রতিটি বুক্তির সাথে আমি তার সগুণক গুণ করে তারপর যদি যোগ করি তাহলে আমি এ নির্ণায়কের মান বের করতে পারবো। আচ্ছা, ব্যাপারটা তোমাদেরকে ম্যাথমেটিক্যাল বুঝাই দিচ্ছি। মনে করো আমি প্রথম সারি ধরে বিস্তার করব, তাহলে প্রথম সারির প্রতিটি বুক্তির সাথে তার সহগুণক গুণ করব। তাহলে এই বুক্তির সহগুণকটাকে প্রকাশ করবো কি দ্বারা? ক্যাপিটাল হাতের ওয়ার্ড দ্বারা। এবং এটা এই বুক্তির পরিচয় কি? 1 নম্বর সারির 1 নম্বর কলাম, এই জন্য এখানে 1 1 লিখবো। তাহলে এই যে, তাহলে আমরা প্রথম সারি ধরে বিস্তার করতেছি কিভাবে? প্রতিটি বুক্তির সাথে তার সহগুণক গুণ করছি। তাহলে এই বুক্তির সাথে তার সহগুণক গুণ করলাম, তারপর প্লাস, এরপর A12 এই বুক্তির সাথে তার নিজের সহগুণক, তাহলে কত হবে? ক্যাপিটাল হাতের তারপর 1 2, তারপর মাঝখানে প্লাস, এরপর এই বুক্তির সাথে তার সহগুণক গুণ করব। তাহলে 13 ইন্টু তার সহগুণক, ক্যাপিটাল হাতের 13। এবার দেখো, তাহলে যে কোনো সারি বা যে কোনো কলামের প্রতিটি বুক্তির সাথে তার সহগুণকগুলো গুণ করে সেই গুণফলকে যদি আমি যোগ করি তাহলে আমি নির্ণায়কের মান বের করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? এবার আসো, ধরো ভাইয়া তোমার ইচ্ছা হলো, আমি দেখাবো আগে তোমাকে ডিটেলসগুলো বোঝাচ্ছি, কারণ আছে। এবার আমার ইচ্ছা হলো, ধরো ভাইয়া আমি ধরো দ্বিতীয় কলাম ধরে বিস্তার করবো। দ্বিতীয় কলাম ধরে আমি প্রথম সারি ধরে বিস্তার করছি, তুমি চাইলে তৃতীয় সারি, চাইলে দ্বিতীয় সারি দিয়ে করতে পারো, কেউ চাইলে কলাম ধরে করতে পারো। তো কীভাবে করবো? ওই যে একই কথা, প্রত্যেকটার একই কথা, যে সারি বা যে কলাম ধরে বিস্তার করে নির্ণায়কের মান বের করবা, ওই সারির বা ওই কলামের প্রতিটি বুক্তির সাথে তার সহগুণকগুলো গুণ করবা, সেই গুণফলগুলোকে যোগ করলেই নির্ণায়কের মান পাওয়া যাবে। আমি দ্বিতীয় কলাম ধরে করতেছি, তাহলে আমি এই বুক্তির সাথে তার সহগুণক গুণ করবো। তাহলে আসো A12, তাহলে এর সহগুণক, তার নিজস্ব সহগুণক, তাহলে A12 মাঝখানে প্লাস, তাহলে এই বুক্তির সাথে তার সহগুণক, তাহলে A22, তাহলে তার সহগুণক কি? ক্যাপিটাল হাতের লেটার দিয়ে প্রকাশ করবো, A22 প্লাস এই বুক্তির সহগুণক কত? A32 ইন্টু তার সহগুণক, ক্যাপিটাল হাতের A32। এই যে, তাহলে গুণ করলে আমি নির্ণায়কের মান বের করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে যে কোনো সারি অথবা যে কোনো কলাম ধরে আমি নির্ণায়কের বিস্তার করব। কিভাবে করব? যে কোনো সারি বা যে কোনো কলামের প্রতিটি বুক্তির সাথে তার নিজের সহগুণকগুলো গুণ করব, সেই গুণফলগুলোকে যোগ করলে নির্ণায়কের মান চলে আসবে। এখন ধরো এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ শর্টকাট। দেখো কীরকম, মনে করো ভাইয়া, আমি এগুলো একটু ধরো তুমি মনে করো, তোমাকে আমি জিনিসটা বোঝাই। মনে করো ভাইয়া, তুমি 3 নম্বর সারির বুক্তির সাথে 3 নম্বর সারির বুক্তিগুলোর সাথে অপর সারি বা তার নিজের সহগুণকগুলো গুণ না করে অপর সারির বা অপর কলামের বুক্তির সহগুণক যদি গুণ করো তাহলে ওইটার মান অলওয়েজ 0 হবে। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার করে শোনো। ধরো আমি 3 নম্বর সারি যেটা দেখতেছো তার সহগুণক, তাহলে 131, তার সহগুণকের সাথে অর্থাৎ এই বুক্তির সাথে তার নিজের সহগুণকগুলো যদি গুণ না করে অন্য বুক্তির সহগুণকগুলো গুণ করি, তাহলে মনে করো আমি এটা সহগুণক গুণ করলাম 21। অর্থাৎ দেখো, আমি 3 নম্বর কলামের বুক্তি নিছি কিন্তু তার সহগুণক লিখি নাই, সহগুণক লিখছি আরেকটা। এবার আসো A32, তাহলে 3 নম্বর সারির বুক্তির সাথে তার সহগুণক গুণ না করে অন্য কলাম বা অন্য সারির সহগুণক গুণ করব A22। তারপর দেখো A33, 3 নম্বর সারির এই বুক্তির সাথে তার সহগুণক গুণ না করে অন্য বুক্তির সহগুণক গুণ করব,
ধরো 1 2 3, যদি এই কাজটা করো তাহলে এটার মান অলওয়েজ শূন্য হবে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এটার মান অলওয়েজ কত হবে? শূন্য। তাহলে এটার মান অলওয়েজ শূন্য হবে। কীভাবে শূন্য হবে, কখন বুঝবা? যদি ওই ব্যক্তির সাথে তার নিজের সহগুণক গুণ না করে অন্য একটা ব্যক্তির অন্যজনের সহগুণক গুণ করে এবং যোগ করে, তাহলে যোগফলের মান অলওয়েজ কত হবে? 0 হবে। এই জিনিসটা একটু লিখে ফেলো। এটা আমরা প্রমাণ দেখব, এটা দিয়ে একটা ম্যাথও তোমাদের বই আসে, সেটা আমরা একটু পর প্রমাণ দেখব, ঠিক আছে? তাহলে কোনো একটা ব্যক্তির সাথে তার নিজের সহগুণক গুণ না করে যদি অন্য ব্যক্তির সহগুণক গুণ করো, সেম কাজটা যদি প্রত্যেকটার সাথে করো, তখন এই পুরোটার মান অলওয়েজ কত হবে? 0 হবে। আচ্ছা, এই ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? একটু জানাও তো, যারা যারা ক্লাস আসো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। আমি একটু সময় নিয়ে ডিটেলস পড়াচ্ছি, ডিটেলস পড়লে অনেক লাভ আছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে নির্ণায়কের মান কেমনে বের করতে হবে বুঝতে পারছো? যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে তুমি নির্ণায়কের মান বের করতে পারবা। কিভাবে? যে সারি বা যে কলাম ধরে নির্ণায়কের মান বের করবা, ওই সারির প্রতিটি ব্যক্তির সাথে তার নিজস্ব সহগুণকগুলো গুণ করবা, সেই গুণফলগুলোকে যদি যোগ করে দাও নির্ণায়কের মান বের হয়ে যাবে। চলো এবার একটা এক্সাম্পল দিই। এটা আশা করি ক্লিয়ার। আমরা একটু মুছে দিচ্ছি। ওকে, আসো, মনে করো আমি এ নির্ণায়কের মান বের করবো। দেখো কি করব, এ নির্ণায়কের মান। ওকে, আচ্ছা আসো ভাইয়া, প্রথম কাজ প্রতিটি ব্যক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়। আচ্ছা চলো, প্রতিটি ব্যক্তির সাথে তার সহগুণক, মনে করো আমি এই যে প্রথম সারি ধরে কাজ করব, প্রথম সারি, ঠিক আছে? তো আসো, মনে করো ভাইয়া একটু বুঝো ব্যাপারটা, আমি এই প্রথম সারি ধরে আমি কি করব? বিস্তার করব। তাহলে প্রথম সারি ধরে যদি বিস্তার করতে হয়, প্রতিটি ব্যক্তির সাথে তার নিজের সহগুণক গুণ করবা। বলো আমি 1 এই ব্যক্তির সাথে তার সহগুণক। এখন আসো, সহগুণক ব্যাপারটা যখন আসবে সাথে সাথে ভাইয়া তুমি অবশ্যই উপযুক্ত চিহ্নটা লিখে ফেলবা, সাথে সাথে উপযুক্ত চিহ্নটা লিখে ফেলবা, না লিখলে কিন্তু তোমার বড় ভুল হয়ে যাবে, ঠিক আছে? সো এটা বলো 1 এর সাথে এই যে 1 ব্যক্তি লিখলাম, তার সাথে তার সহগুণক গুণ করবো। এখন ভাইয়া 1 এর যখন তুমি সহগুণক বের করবা, তার উপযুক্ত চিহ্নটা তোমার মনে রাখতে হবে। এটা কি কর্ণের মধ্যে পড়ছে? হ্যাঁ, তাহলে তার উপযুক্ত চিহ্ন কি? প্লাস। তাহলে এখানে প্লাস লিখবা, প্লাস তো লিখতে হয় না। আচ্ছা ধরো কোনো কারণে এটা -1 হয়েছে, তখন তুমি এখানে যখন -1 লিখবা, এটা হচ্ছে ব্যক্তি, এই ব্যক্তির সাথে তার সহগুণক গুণ করবা, বা এর সহগুণকের উপযুক্ত চিহ্ন কি? প্লাস। তখন সামনে প্লাস বলবে, সেই প্লাস আর মাইনাস মিলে এটা মাইনাস হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে এখন এটা কিন্তু +1, কারণ এটা ব্যক্তি তো পজিটিভ 1, তার সহগুণকও প্লাস, এই জন্য প্লাসে প্লাস হয়েছে। এবার আসো, এবার এখানে অনুরাশি লিখবো, উপযুক্ত চিহ্ন বসাইছি, উপযুক্ত চিহ্নের সাথে অনুরাশি তো জানো, এটা যে কলাম আছে সেই কলাম বাদ, আমি অন্য কালার নিই। এটা যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ দিছো। এবার এই 4টা নির্ণায়কের মান, 4 4 কত? 16 -5, তাহলে মাইনাস জানে যে +5, এই যে, ঠিক আছে? তাহলে এটা কমপ্লিট, তাহলে প্রথম কাজ শেষ। এরপর ভাইয়া, এরপর হচ্ছে আমরা এটা এই যে এই মাঝখানে ব্যক্তি, তাহলে এই ব্যক্তির সাথে এই যে -2 লিখলাম, এই ব্যক্তির সাথে তার সহগুণক, এখানে লিখি -2 লিখলাম, এই ব্যক্তি যে -2 সাথে তার সহগুণক। ভাইয়া এবার আসো, সহগুণকগুলো যখন বের করবা মাস্ট বি উপযুক্ত চিহ্ন বসাই ফেলবা। ক্লিয়ার? বলো ভাইয়া -2 না, এটার আমি শর্টকাট পরে দেখাবো, ডিটেলস বুঝো। -2 এই ব্যক্তির সাথে তার সহগুণক গুণ করতে হবে। তাহলে বলো এর সহগুণকের চিহ্ন কি? মাইনাস না, কর্ণের বাইরে, তাহলে এটা মাইনাস, তাহলে এর সহগুণক হিসেবে একটা মাইনাস বসবে না? এ মাইনাস আর এ মাইনাস মিলে এখানে কি হয়ে যাবে? প্লাস। যদি এটা প্লাস হইতো, তখন এখানে মাইনাস হয়ে যেত। কেন? এটা +2 বসাইছো, এর উপযুক্ত চিহ্ন কি? মাইনাস, তখন ওই প্লাস আর মাইনাস গুণ হয়ে এখানে কিন্তু মাইনাস বসতো। এখন প্লাস কেন বসতেছে? কারণ ওই ব্যক্তির নিজের চিহ্ন মাইনাস আর তার সহগুণকও মাইনাস, সেই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার আসো, তাহলে এটার অনুরাশি কেমনি বের করবা? যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, গুণ করো। 3 4 12 মাইনাস গুণ করলে -2 মাইনাস যাবে না যে +2। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার আসো, এরপর এই যে এটা পড়ে আছে, তাহলে -3 সাথে তার সহগুণক, প্রতিটি ব্যক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়। -3 লিখছো, বা এটার সহগুণক চিহ্ন কি? এটা কর্ণের মধ্যে পড়ছে, তাহলে এর সহগুণক প্লাস, তাহলে তুমি যখন এখানে প্লাস বসাবা, সেই প্লাসে মাইনাসে মাইনাস,
আচ্ছা তারপর আসো, এ যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, গুণ করো। 3 × 5 = 15 মাইনাস গুণ কোনো 4 × 2 = 8। এই যে নির্ণায়কের মান কমপ্লিট। তুমি এবার হিসাব করে দেখো ভাইয়া, হিসাব করে দেখো 16 আর 5, 16 5 কত 21। আচ্ছা 12 আর 2 14, 14 এর সাথে 2 গুণ করলে কত 28, তাই না? তারপর দেখো এখানে 15 থেকে 8 গেলে কত হয় 7, 7 আর 3, 3 7 21, ঠিক আছে না? 15 থেকে 8 গেলে হচ্ছে তোমার 7 আর 7 আর মাইনাস, তাহলে 3 7 21। ওকে, তাহলে দেখো 21 আর প্লাস 21 বাদ, তাহলে এই নির্ণায়কের মান কত হচ্ছে 28। এটাই আনসার। দেখো কত সহজে বের করছি, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা এবার ধরো তোমাদেরকে শর্টকাটটা কীভাবে করবা, শর্টকাটটা কীভাবে করবা সেটা তোমাকে একটু দেখাই। ধরো এই ম্যাথটা দিছে, শর্টকাট কীভাবে করবা। ওকে, তোমাদেরকে একটা শর্টকাট দেখাচ্ছি বা শর্টকাট দেখো। ধরো এবার আছে -2, এটা আছে 5, এটা আছে 3, এটা 1 দিই, এটা 0, এটা 2, এটা মনে করো 3, তারপর 4 1, এটা -5 দিলাম। ওকে, এবার মনে করো এই নির্ণায়কের মান বের করতে বলছে। তো শর্টকাটটা জেনে রাখো, শর্টকাটটা কীভাবে করবা। শর্টকাটটা হচ্ছে মনে রাখবা ভাইয়া, এই যে এটার দেখো আমি বলি, এটা তুমি যখন বের করবা দেখো এটার উপযুক্ত চিহ্ন কি, এটার উপযুক্ত চিহ্ন প্লাস, এটার উপযুক্ত চিহ্ন কি মাইনাস, এটার কি প্লাস। তাহলে তুমি যখন নির্ণায়কের মান বের করবা এটার উপযুক্ত চিহ্ন কি প্লাস, এটার উপযুক্ত চিহ্ন কি মাইনাস, ওটার উপযুক্ত চিহ্ন কি প্লাস। তাহলে তুমি যখন নির্ণায়কের মান বের করবা এটা প্লাস বসাবা, এখানে আগে প্লাস বসাবা। সে প্লাস বসানোর পর এখানে তোমাকে যুক্তি হিসেবে -2 বসাইতে হবে না, সে প্লাস মাইনাস এটা কি হবে -2। তাহলে এর অনুরাশি বের করবা কেমনি, এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, বাদ দেওয়ার পর 2 আর -5 গুণ করলে -10, তারপর -3 আর 1 গুণ করলে কত হয় 3। তারপর এরপর মাঝখানে যেটা থাকবে তার সহগুণকটা কি মাইনাস, এখানে মাইনাস ওই বুক্তি বসাবা 5 বসিয়ে দিবা। যদি এখানে বুক্তিটা 5 না হয়ে -5 হইতো তাহলে ওই সহগুণকের মাইনাস আর তোমার এই বুক্তির মাইনাস মিলে তখন কিন্তু প্লাস হয়ে যায়, যেমনটা এখানে হয়েছে। ঠিক আছে, তারপর আসো এবার এটার অনুসারে কীভাবে, এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ দিবা। বাদ দেওয়ার পর 0 এর সাথে -5 গুণ করলে 0, -4 এর সাথে 3 গুণ করলে 12। ক্লিয়ার? তারপর আসো এরপর বলো এই বুক্তির উপযুক্ত চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস দিবা, তারপর বুক্তিটা বসাবা। যদি এই বুক্তি মাইনাস হইতো তখন এই মাইনাসে প্লাস মিলে এখানে কিন্তু মাইনাস হয়ে যেত। তারপর আসো এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ দিবা। তাহলে গুণ করো, প্রধান কোণ 0 এর সাথে 1 গুণ করলে 0, -4 × 2 = 8। এই যে তো কত সহজে নির্ণায়কের মান বের হয়ে গেছে। ঠিক আছে, তো বলো এবার কত হয়, -13, -2 তার মানে 26, 26। এটা কত মাইনাস মাইনাসে প্লাস, 5 12 কত 60, তাই না? তারপরে এখানে কত তোমার -8, তার মানে -8। হিসাব নিকাশ করে দেখো কত আসে, 24 + 8 24 + 60 -8, তার মানে এটা হচ্ছে নির্ণায়কের মান 78। বুঝতে পারছো ভাইয়েরা? বলো তাহলে নির্ণায়কের মান বের করতে পারবে না? ক্লিয়ার? তাহলে যে সারি বা যে কলাম ধরে নির্ণায়কের মান বের করবা তাহলে ওই বুক্তির সাথে তার সহগুণক গুণ করবা, ওই বুক্তির সাথে তার সহগুণক গুণ, ওই বুক্তির সাথে তার সহগুণক গুণ। ঠিক আছে, এটা কি ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? জানাও তো। এবার তুমি বাসায় এটাকে যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে করো, দেখবে সবসময় সেম রেজাল্টটা তুমি পাচ্ছ, সবসময় সেম রেজাল্ট পাচ্ছ। যেমন এটা 28 পাইছি না, তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিই। যেমন ভাইয়া দেখো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা তোমার কাছে আরও ক্লিয়ার হবে। একটু সময় নিচ্ছি কারণ এই জিনিসগুলো বুঝতে পারলে নির্ণায়কের অঙ্কগুলো তোমার কাছে মজা লাগবে। আচ্ছা ধরো এবার আমার ইচ্ছা হলো, আমি ভাইয়া একটা কথা বলছিলাম না, যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে বিস্তার করতে পারবা। তো এখন আমি প্রথম সারি ধরে বিস্তার করলাম, আমার ইচ্ছা হলো আমি এবার দ্বিতীয় কলাম ধরে বিস্তার করবো, দেখি তো সমান আসে কিনা। চলো দেখা যাক কি করবা। ভাইয়া বলছিলাম যে সারি বা যে কলাম ধরে বিস্তার করবা ওই সারি বা কলামের প্রতিটি বুক্তির সাথে তার সহগুণক গুণ করবা। আচ্ছা চলো ভাইয়া বলতে পারবা এটার সহগুণক বলো, এই বুক্তির সাথে তার সহগুণক গুণ। আচ্ছা বুক্তি -2 লিখলাম, তার সাথে তার সহগুণক লিখবো। ভাইয়া তোমাদেরকে কি মনে আছে না, এর সহগুণক লিখতে হলে তোমাকে চিহ্নের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা কি কর্ণের মধ্যে পড়ছে না, তাহলে এর সহগুণক মাইনাস, এটা কর্ণের মধ্যে পড়ছে, এটা সহগুণক প্লাস, এ বলো কর্ণের মধ্যে পড়ছে না, তাহলে এর সহগুণক মাইনাস। তাহলে আসো ভাইয়া, তাহলে প্রতিটি বুক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়,
প্রতিটি ভুক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়, ঠিক আছে? প্রতিটি ভুক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়। ওকে, তো -2 লিখলা। এবার আসো -2, তারপর তার সহগুণক। বলো তার সহগুণকের চিহ্ন কি? মাইনাস। তাহলে এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ওকে, এবার আমি মুছে দিচ্ছি। তাহলে এর অনুরাশি কেমনি বের করবা? সেই যে সারিতে আছে সেই সারি বাদ, যে কলাম আছে সেই কলামে বাদ দেবো। প্রধান কোণ গুণ করো, 3 4 12 -2, তাহলে -2 এই যে শেষ। এবার হচ্ছে মাঝখানে একটা, বলো এই যে মাঝখানের ভুক্তি কত? 4, তাহলে এই 4 লিখলাম। এই ভুক্তির সাথে তার সহগুণক গুণ করবো। ভাইয়া বলো এর সহগুণকের চিহ্ন কি? প্লাস কর্ণের মধ্যে বসছে, তাহলে সহগুণকের চিহ্ন প্লাস। সহগুণকের চিহ্নটা আগে বসে দিবা। যদি বা এটা -4 হইতো তখন এখানে -4 আর ওই প্লাস মিলে মাইনাস হয়ে যেত, তাই না? আচ্ছা, তারপর এই যে কলাম, যে সারিতে আছে সেই সারি বাদ, যে কলাম আছে সেই কলাম বাদ। তারপর গুণ করো, 4 একে 4 -6, তাহলে সূত্রের মাইনাস, এই মাইনাস মিলে প্লাস। ওকে, তারপর আসো এরপর হচ্ছে তুমি এই যে এই ভুক্তি, বলো তো ভাইয়া এই ভুক্তির উপযুক্ত চিহ্ন কি? মাইনাস। তার মানে এখানে 5 বসছে, তো এই ভুক্তির সাথে তার সহগুণক। ভাইয়া এর সহগুণকের জন্য তার উপযুক্ত চিহ্ন বসাইতে হবে। এর উপযুক্ত চিহ্ন কি? এর উপযুক্ত চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বসাই দেবো। এরপর এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ। -1 আর 1 গুণ করলে -1, সূত্রের মাইনাস। 3 আর -3 গুণ করলে কত হয়? -9 +9। এবার দেখো সেম পাও কিনা, সরি এটা মুছে গেল। এবার দেখো সেম পাচ্ছে কিনা, একই মান পাওয়া যায় কিনা এবার আমরা দেখি। বলো 12 আর 2 24, 14 আর 2 28, তাই না? 4 আর 6 কত এখানে? 12 24, হ্যাঁ, তাহলে 4 আর 6 কত? 10, তাই না? 10, তাহলে 10-এর সাথে 4 গুণ করলে 40। আচ্ছা, এখানে কত দেখো তো ভাইয়া? +8, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, পাঁচাটা কত? 40। তো দেখো +40 -40 বাদ, তাহলে নির্ণায়কের মান কত? 28। আগেও কিন্তু 28 আসছিল। তো দেখো আমি প্রথম সারি ধরে বিস্তার করলেও সেম মান, দ্বিতীয় কলাম ধরেও বিস্তার করলেও সেম মান। তাহলে আমি নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে কী করতে পারবো? বিস্তার করতে পারবো। এখন এটা ক্লিয়ার কিনা বলো একটু আমাকে, এটা ক্লিয়ার কিনা ভাইয়া বলো, এটা ক্লিয়ার কিনা বলো একটু। আমি এটা সময় নিয়ে পড়াচ্ছি, কারণ ভাইয়া এগুলো ডিটেলসে জানলে তুমি মজা পাবা সামনে। আচ্ছা, তো এখন অনেক সময় তুমি দেখবা নির্ণায়কের ম্যাথগুলো কিন্তু তোমাকে থিঙ্কিং করতে হয়, অনেক চিন্তা করতে হয়। তো চিন্তা করার জন্য তোমাকে দেখো তুমি কোন সারি বা কোন কলাম ধরে বিস্তার করলে ম্যাথটা ইজি হবে সেটা বুঝবা কেমনে। দেখো ভাইয়া তোমাকে বলছিলাম একটা কথা, নির্ণায়কের বিস্তার করার জন্য যে কোনো সারি বা যে কোনো কলামের প্রতিটি ভুক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়। যেমন আমি দেখো -2 এই ভুক্তির সাথে তার সহগুণক গুণ করছি, 4 এই ভুক্তির সাথে তার সহগুণক গুণ করছি, 5 এই ভুক্তির সাথে তার সহগুণক গুণ করছি। ভাইয়া এই 5 ভুক্তি যদি শূন্য হইতো, এটা যদি শূন্য হইতো, তাহলে এই শূন্য ধরে কি বিস্তার করার কোনো দরকার ছিল না? কেন? এই ভুক্তি যদি শূন্য হয় তাহলে এই ভুক্তির সাথে তার সহগুণক যাই কিছু গুণ করা কেন, এই ভুক্তি যেহেতু 0, তাহলে 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল 0 হয়ে যাবে। তাহলে এই যদি ভুক্তি শূন্য হয়, এই যে শূন্য ভুক্তি ধরে তোমার কি বিস্তার করার দরকার আছে? না। কেন? কারণ শূন্য ধরে তুমি যখন বিস্তার করতে যাবা, ওই শূন্য ভুক্তির সাথে তার সহগুণক যাই হোক না কেন গুণফল অলওয়েজ কত হবে? 0 হবে, কারণ ভুক্তি তো নিজেই 0। তার মানে যে সারি বা যে কলামে ভুক্তি শূন্য থাকবে সেই সারি বা সেই কলামকে ধরে বিস্তার করাটা সহজ হবে। কেন সহজ হবে? কারণ ভুক্তি যদি শূন্য থাকে, এই ভুক্তির সাথে তুমি যখন তার সহগুণক গুণ করবা, তাহলে শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল 0, সেটা তুমি আগে থেকে জানো, সেটা ক্যালকুলেশন করা লাগতেছে না। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু চিন্তা করবা। সো তুমি যে ভুক্তি মানে যে সারি বা যে কলামে একাধিক ভুক্তি শূন্য থাকবে, সেই সারি বা সেই কলাম ধরে বিস্তার করাটা তোমার জন্য সহজ হবে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো আমার কাছে একটা বি নির্ণায়ক আছে, আমার কাছে একটা বি নির্ণায়ক আছে। ওকে, একটু বুঝাচ্ছি, খেয়াল করো। বি নির্ণায়ক আছে, ধরো -2, এটা 5, এটা -3, তারপর মনে করো এটা 4, এটা 6, আচ্ছা এটা মনে করো 0 ধরি, এটা 0, এটা মনে করো -2, এটা মনে করো 1, এটা মনে করো 6, এটা মনে করো 0। ওকে, আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে ভাই ধরো তোমাকে এই নির্ণায়কের মানটা বের করতে বলবো। এখন তুমি চয়েস করবা এই নির্ণায়কের মান আমি দ্রুত কিভাবে করব।
কোন সারি বা কোন কলামকে ধরে বিস্তার করলে আমার নির্ণায়কের মান বের করা সহজ হবে। তুমি দেখবা যে সারি বা যে কলামে অ্যাটলিস্ট 2টা ভুক্তি শূন্য থাকবে সেটা ধরে বিস্তার করাটা সহজ। তাহলে তুমি কি ভাইয়া বলতে পারবে না আমি কোন সারি বা কোন কলাম ধরে বিস্তার করলে আমার জন্য ইজি হবে? তৃতীয় কলাম ধরে বিস্তার করলে আমার জন্য ইজি হবে। কেন ইজি হবে? কারণ তৃতীয় কলামে কয়টা ভুক্তি শূন্য? 2টা। এই ভুক্তিগুলো দিয়ে কি বিস্তার করার দরকার আছে? না। কেন? কারণ এই ভুক্তির সাথে তার সহগুণক গুণ করলে গুণফল 0, এই ভুক্তির সাথে তার সহগুণক গুণ করলে গুণফল 0। কেন? কারণ শূন্যর সাথে যাই কিছু গুণ করে না কেন গুণফল 0। তাহলে তোমাকে একটা মাত্র ভুক্তির সাথে কাজ করলে হচ্ছে, সেটা হচ্ছে -2। চলো দেখো এটা হয়ে গেছে। ভাইয়া বলো, এই যে এ -2 না, -2-র সাথে তার সহগুণক গুণ করবা। ভাইয়া এটার সহগুণক যখন লিখতে যাবা তখন তার নির্ণায়কের চিহ্নটা তোমার সহগুণকের চিহ্নটা তোমাকে মাথায় রাখতে হবে। বলো এটা কি কর্ণের মধ্যে পড়ছে না কর্ণের বাইরে? তাহলে এর সহগুণক তুমি যখন নির্ণয় করতে যাবা তার উপযুক্ত চিহ্ন কি হবে? মাইনাস। তাহলে তুমি যদি তার উপযুক্ত জন্য মাইনাস এখানে বসাও, এই মাইনাস আর এই ভুক্তির মাইনাস মিলে এটা কি প্লাস হয়ে যাবে না? ওকে, তারপর দেখো এটা এ যে সারিতে আছে সেই সারি বাদ, যে কলাম আছে সেই কলাম বাদ। নির্ণায়কের মান বের করো। -2 6 -12, তারপর -1 আর 5 গুণ করলে কত হয়? 5। দেখো তো ভাইয়া এটা বলো, -5 -12 -1, তাহলে -17। -17-এর সাথে 2 গুণ করলে -34। এটাই নির্ণায়কের মান। এবার তুমি দেখো যে কোনো সারি যে কোনো কলাম ধরে করো -34 পাবা। তাহলে কোন সারি কোন কলামকে ধরে বিস্তার করাটা সহজ, বুঝতে পারছো? একটু জানাও তো, একটু জানাও, যারা যারা ক্লাস আসো একটু জানাও। ওকে, আমরা শেষ করে দিচ্ছি, আরেকটা পার্ট বাকি আছে। এই যে আমরা এখন আরেকটা জিনিস শিখব, এটুকু ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, তোমরা আরেকটা জিনিস হচ্ছে নির্ণায়কের মান কিন্তু আরেকটা পদ্ধতিতে বের করা যায়, এটাকে বলে সারাশের পদ্ধতি। ঠিক আছে, তো সারাশের পদ্ধতিটি দিয়েও করা যায়, এটা একটু দেখে নাও কীভাবে করবা। ঠিক আছে, খুবই সহজ, কোডিং না। সারাশের পদ্ধতি, সারাশের পদ্ধতিটা কেন ইউজ করতেছি জানো? যদি তোমার 3 মাত্রার না হয়ে এটা যদি 4 মাত্রার হয়, মানে 4টা সারি 4টা কলাম থাকে, তখন কিন্তু আমরা এখন যে প্রসেসও করতে গেছি না, ওই প্রসেসও করতে গেলে একটু ঝামেলা আছে, তখন আমাদেরকে সারাশের পদ্ধতিটা দিয়ে করতে হয়। সো এই পদ্ধতিটা দিয়ে খুব একটা ম্যাথ আসে না, তাও একটু দেখো কিভাবে তুমি সারাশের পদ্ধতিটা অ্যাপ্লাই করবা। তোমাকে ভাইয়া দেখাচ্ছি, কোডিং না। দেখো কি করবা, এই যে মনে করো তোমাকে একটা নির্ণায়ক দিছে, এটাকে বলছে সারাশের পদ্ধতিতে নির্ণায়কের মান বের করো। প্রসেসটা কি দেখো, তোমাকে প্রথমে যে সারি বা যে কলামগুলো আছে সেগুলো হুবহু লিখে ফেলবা। সো এখানে কি দেওয়া আছে বলো, দেখো আমি এখানে লিখতেছি এ, তারপর হচ্ছে প্রথম কলামটা লিখে ফেলো এ, এখানে ডি, তারপর কত জি। প্রথম কলামটা লিখলাম, এরপর হচ্ছে দ্বিতীয় কলামটা লিখবা, কত আছে ভি ই এইচ। এরপর তৃতীয় কলামটা লিখো, কত সি এফ আই। তাহলে দেখো তোমাকে যদি কোনো একটা নির্ণায়ক দিয়ে বলে সারাশের পদ্ধতিতে নির্ণায়কের মান বের করো, কীভাবে করবা? তোমাকে প্রথম যে নির্ণায়কটা দেওয়া আছে তার যে 3টা কলাম আছে, এই যে 3টা কলাম লিখে ফেলবা। লিখার পর এই প্রথম 2টা কলাম তুমি এখানে আবার রিপিট করবা। তাহলে প্রথমে হুবহু লিখে ফেলবা, তারপর প্রথম 2টা কলাম এখানে আবার রিপিট করবা। সো আবার যদি রিপিট করো তাহলে কত হবে এ ডি জি, আবার কত ভি ই এইচ। তাহলে আমাকে এই ম্যাথগুলো যদি দেয়, যেতগুলো কলাম আছে সেই কলামগুলো লিখে ফেলবো। লিখার পর আমরা আবার প্রথম 2টা কলাম আবার পুনরায় রিপিট করব। করার পর এবার আসো, এবার দেখো এরপর হচ্ছে তোমার এরপর দেখো এই যে এরপর প্রধান কর্ণ। দেখো আমি একটু দেখাচ্ছি, এগুলো ভালো করে খেয়াল করবো। ওকে, এই যে প্রধান কর্ণ, এই যে এই কর্ণ একটা কর্ণ, এই যে এই 3টা মিলে একটা কর্ণ, তারপর দেখো এই কর্ণ এই 3টা কর্ণ গুণ করবা, এবং এই 3টা কর্ণ গুণ করার আগে সবার আগে পজিটিভ চিহ্ন বসাবা, এই 3টা কর্ণ গুণ করো। তাহলে গুণ করে দেখো তো ভাই, আমরা এই জিনিসটা তোমাকে এখানে দেখাচ্ছি, গুণ করো। তাহলে এ ই আই গুণ করো, তাহলে এর আগে কি বসবে? প্লাস। তাহলে এখানে দেখাচ্ছি, এখানে দেখা দিলে এ ই আই, বুঝছে? তাহলে এর আগে কি? প্লাস। ধর এর আগে তো প্লাস, কোনো কারণে যদি মাইনাস আই হয় তখন এই মাইনাসের প্লাস মিলে এটা কিন্তু মাইনাস হবে। আচ্ছা, তার পরেরটা এই যে এইটা গুণ করা শেষ, এর পরেরটা, তাহলে পরেরটা দিলে মাঝখানে কি দিতে হবে? প্লাস। তাহলে প্লাস দাও, প্লাস দেওয়ার পর গুণ করো বি এফ জি। তাহলে বি এফ জি গুণ করা শেষ, তারপর প্লাস গুণ করে এই যে এ প্রধান কর্ণটা গুণ করবো সি ডি এইচ। তাহলে সি ডি এইচ, অর্থাৎ ভাইয়া এই যে এখানে যে ভুক্তিগুলো থাকবে না, সেই 3টা ভুক্তি করে গুণ করবো, গুণ করে এগুলো কি করবো? যোগ করবা। এখন কোনোটার ভুক্তি যদি মাইনাস হয় তখন সেই মাইনাসের প্লাস মিলে কিন্তু মাঝখানে মাইনাস হয়ে যাবে।
প্রধান কর্ণ গুণ করা শেষ, তারপর আসো এরপর এই যে নিচ থেকে গুণ, তাহলে প্রথম উপর থেকে গুণ করছো এবং নিচ থেকে গুণ, এই যে এবার হচ্ছে এইভাবে গুণ করবা, এই যে নিচ থেকে, এই যে নিচ থেকে, এই যে নিচ থেকে, এই যে এই নিচ থেকে গুণ করবা। ওকে, তো নিচ থেকে গুণ করার সময় ভাইয়া এদের চিহ্ন বসাবা মাইনাস, এই যে এদের চিহ্ন মাইনাস বসবে। তাহলে আসো নিচ থেকে গুণ করো, প্রথম GEC মাইনাস GEC, তারপর মাইনাস মাইনাস নিচ থেকে গুণ করলে মাইনাস, কিন্তু HFA তারপর মাইনাস IDV তারপর এই যে যোগ বিয়োগ করে যে নির্ণায়কের মানটা পাবা সেটাই হচ্ছে সারাশের পদ্ধতিতে নির্ণায়কের মান। যেমন তোমাকে আমি একটু আগে যে অঙ্কটা দেখাইছিলাম ওই অঙ্কটা এখানে দেখাচ্ছি। যেমন দেখো এখানে একটা ম্যাথ লিখে রাখি ভাইয়া, ধরো তোমাকে আমি একটা নির্ণায়ক দিলাম, এটা তোমরা করতে পারবা। ধরো 1 -2 4 -3 2 1, তারপর মনে করো এখানে দিলাম ধরো 4 -1, এখানে দিলাম মনে করো 5, ঠিক আছে? এটা সারাশের পদ্ধতিতে করতে দিল। তো কি করবা, প্রথমে 1, তারপর -3, তারপর 4, তারপর -2 2 -1, তারপর 4 1 5, এই যে তিনটা কলাম প্রথমে লিখে নিবা। তারপর প্রথম দুইটা কলাম আবার পুনরায় রিপিট করবে, যে এখান থেকে প্রথম দুইটা কলাম পুনরায় রিপিট করবা, এই যে রিপিট করা শেষ, ঠিক আছে? ওই যে এরপর ভাইয়া বলছিলাম এই যে প্রধান কোণ, এই যে গুণ করবা, এই যে এটার সাথে এটা গুণ, এই যে গুণ, এই গুণ, ঠিক আছে? এদের গুণ করবা। গুণ করার আগে সবার আগে কি দিতে হবে, প্লাস, তাই না? তো আমরা গুণটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে, গুণ করো, বলো এখানে প্লাস, তাহলে 1 আর 2 গুণ করলে 2, 2 এর সাথে 5 গুণ করলে 10, তাহলে মাঝখানে কিন্তু প্লাস। ওকে, মাঝখানে প্লাস। এরপর গুণ করো -2 আর 1 -2, তাহলে -2 সাথে 4 গুণ করলে -8, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে -8, তারপর গুণ করো এই যে এটা, এখানে মাঝখানে প্লাস, ঠিক আছে? উপর থেকে গুণ করলে প্লাস, তাহলে 4 -3 -1, তাহলে +3 আর 4 3 4 কত 12, এই যে গুণ করা শেষ। তারপর এরপর হচ্ছে নিচ থেকে গুণ করবা, এই যে নিচ থেকে গুণ করবা, এই যে নিচ থেকে গুণ করবা। ওকে, গুণ করার সময় কিন্তু মাইনাস, নিচের গুণ কিন্তু মাইনাস। আসো গুণ করো 4 আর 2, 4 আর 2, দেখো 4 4 16, 16 2 32, তারপর মাইনাস, ঠিক আছে? এবার এটা -1, তাহলে তিনটা -1 গুলো -1, এই মাইনাসে +1, তারপর মাইনাস, এবার গুণ করো 5 -3 -2, তার মানে কত -2 আর -3 গুণ করলে +6, 6 এর সাথে 5 গুণ করলে 30, আর এই যোগ বিয়োগ করলে নির্ণায়কের মান বের হয়ে যাবে। এটা হচ্ছে সারাশের পদ্ধতিতে নির্ণায়কের মান। ওকে, তো বোঝা গেছে কিনা বলো? ওকে, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আগামীকাল ক্লাসে হচ্ছে আমরা তোমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে নিব ক্লাস। ওকে, তো এই ক্লাসগুলো কিন্তু ভালো করে ভাইয়া কিন্তু অনেক সময় নিয়ে করাইছি, কারণ তোমাকে আমি ডিটেলসে বুঝাইছি সব কিছু। সো ডিটেলস বুঝতে পারলে দেখবা তুমি ম্যাথের চিন্তাটাও ভালো করে করতে পারবা। ওকে, এই জন্য পড়াশোনা করলে অবশ্যই বিস্তারিতভাবে জেনে পড়বা, ডিটেলসে পড়বা, সেটাই লাভ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।